আসসালামু আলাইকুম। এক্সিক্স মেডিকেল স্কুলের সমস্ত শিক্ষার্থীদের ওয়েলকাম জানাচ্ছি। গুড ইভিনিং টু অল। আশা করি সবাই ভালো আছো। আমি বোধহয় আজকে প্রায় চতুর্থবারের মতো তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালো ছিলে এবং এই প্যান্ডেমিক সিচুয়েশন আশা করি সবাই সুস্থ আছো আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের টপিক্সটা হচ্ছে, আমার মনে হয় এই সময় নষ্ট না করে আমরা টপিক্সে চলে যেতে পারি। আমার আজকের টপিক্সটা হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন। তো চলো আমরা শুরু করি। অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন বলতে বোঝাচ্ছে যে ইউটেরাসের নর্মাল অ্যাকশন কি। ইউটেরাস ইউজুয়ালি নন প্রেগনেন্ট অবস্থায় একটা ইরেগুলার একটা কন্ট্রাকশন রিট্রাকশন এরকম হয়ে থাকে, আর ডিউরিং লেবারিং সেই কন্ট্রাকশনটাই একটা রিদমিক্যাল কন্ট্রাকশন হয় এবং সেটা আলটিমেটলি প্রোগ্রেস করে গ্র্যাজুয়াল সার্ভাইকাল ডাইলেটেশন অ্যান্ড ডেলিভারি অফ দ্য বেবি। তো আমার মনে হয় আমরা সেই নর্মাল রিদম থেকে যখন অন্যদিকে ডেভিয়েটেড হবে সেটাকে আমরা বলি তাইলে অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন। তো অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন যখন হয় সেটা অনেক সময় পোলারিটিটা মেনটেন করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে পোলারিটিটা মেনটেন করে না। পোলারিটিটা বলতে কি বোঝাচ্ছে? পোলারিটি বলতে যেমন আমাদের হার্টের একটা পেসমেকার আছে যেখান থেকে স্টার্ট হচ্ছে, হার্টের কন্ট্রাকশন যেটা হচ্ছে যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা হলো তার পোলার বডি বা পেসমেকার, যেটাকে আমরা বলি। হার্টে যেমন পেসমেকার থাকে, ইউটেরাসেরও এরকম একটা পেসমেকার থাকছে। সেখান থেকেই কিন্তু কন্ট্রাকশনটা স্টার্ট হয় এবং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সেই কন্ট্রাকশনটা ডিসঅ্যাপিয়ার করে। তো ইউজুয়ালি ইউটেরাসের কন্ট্রাকশনের জন্য যে পেসমেকারটা সেটা আমাদের ফান্ডাসে থাকে অথবা দুই কর্ণ, যেটা ইউটেরাসের দুই সাইডে দুটো কর্ণ আছে ওই রিজনে থাকে। তো সেখান থেকে কন্ট্রাকশনটা স্টার্ট হয় এবং আস্তে আস্তে অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন যখন হতে থাকে তখন দেখা যাচ্ছে ইউটেরাসের এই যে পোলারিটি যেটা সেটা তখন ঠিক থাকে না। দেখা যায় যে ইউটেরাসের নানা জায়গা থেকে তার মানে পেসমেকার অ্যাপেয়ার করে, ফলে ইউটেরাসের কন্ট্রাকশনটা অ্যাবনর্মালভাবে সেটা প্রেজেন্ট করে। কোনো জায়গায় কন্ট্রাকশনটা বেশি, কোনো জায়গায় কম, কোনো সিনক্রোনাইজেশন থাকে না, ইরেগুলারলি সে কন্ট্রাকশনটা হতে থাকে এবং কন্ট্রাকশনের ইন বিটুইন যে রিল্যাক্সেশন বা রিট্রাকশন হতে হবে সেটা হয় না। ফলে এই ইনকোঅর্ডিনেটেড কন্ট্রাকশনের জন্য ইউটেরাসের মধ্যে নানা রকম অ্যাবনর্মালিটি, লেবার প্রোগ্রেসের অ্যাবনর্মালিটি, নানা কিছু হয়ে থাকে। তো আজকে আমরা সেই অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন সম্পর্কে তোমাদের সাথে আসলে আমরা কথা বলবো। তো চলো আমরা ডিটেলসে চলে যাই। তো আমরা যদি জানি যে নর্মাল লেবারে কি হয়ে থাকে, নর্মাল লেবার যেটা সেটা কি, নর্মাল লেবার ইজ ক্যারেক্টারাইজড বাই ইউটেরাইন কন্ট্রাকশন অ্যাসোসিয়েটেড উইথ প্রোগ্রেসিভ ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স অ্যান্ড ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড। তার মানে নর্মাল লেবারে যে ইউটেরাইন কন্ট্রাকশনটা যেটা থাকছে সেখানে কি হচ্ছে, প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেটেশন, সার্ভিক্স আস্তে আস্তে ডাইলেট করে, ফলোড বাই ডেলিভারি অফ দ্য অর দ্য ডিসেন্ট অফ দ্য ফিটাল হেড। সেটাই হচ্ছে নর্মাল লেবারের ইউটেরাইন কন্ট্রাকশন। এবং সাধারণত দেখা যায় যে এই কন্ট্রাকশনটা সাথে সাথে এই যে ডাইলেটেশনটা সেটারও একটা হার রয়েছে, যে কি হারে ডাইলেটেশনটা হবে। নর্মাল সাধারণত দেখা যায় যে নালিপ্যারাস ওমেনদের ক্ষেত্রে এই সার্ভাইকাল ডাইলেটেশন মোর দ্যান অর ইকুয়াল টু 1 সেন্টিমিটার পার আওয়ার হয়। তার মানে একটা সার্ভিক্সের ফুল ডাইলেটেশন যদি সার্ভিক্সে হতে হয় সেটা হলো 10 সেন্টিমিটার ডাইলেটেশন, বা আমরা যদি বলে থাকি রুল অফ 5, তার মানে 5 আঙ্গুল পরিমাণ ডাইলেটেশন হতে হবে। তাহলে সেইখানে কি হচ্ছে, প্রতি সেন্টিমিটারে প্রতি আওয়ারে কতটুকু হচ্ছে, 1 আর মোর দ্যান 1 সেন্টিমিটার। তো সেই হিসাবে সাধারণত নালিপ্যারাসে ডাইলেটেশনটা হয় এবং সেটাই নর্মাল। আর সাধারণত যদি এই হারের পরিবর্তন হয়ে থাকে তো যারা মাল্টি তাদের কিন্তু একটু তাড়াতাড়ি সার্ভাইকাল ডাইলেটেশন এবং প্রোগ্রেশনটা হয়ে থাকে। কিন্তু কোনো প্রাইমারির ক্ষেত্রে যদি এই ডাইলেটেশনটার রেটের কোনো চেঞ্জ হয় সেটাও কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন। এবং সাধারণত আমরা এভাবে যদি হিসাব করে থাকি যে নর্মাল ইউটেরাইন অ্যাকশনটা কাদের বেশি হয়, তো এটা প্রশ্ন আসতেই পারে যে নর্মালটা সাধারণত যারা মাল্টি তাদের দেখা যায় যে নর্মাল ইউটেরাইন অ্যাকশনটাই বেশি থাকে এবং তাদের দেখা যায় যে ডেলিভারি প্রসেসটা খুব স্মুথলি মোটামুটি হয়ে থাকে। বাট যারা প্রাইমি যেটা তাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশনটা অনেক সময় ডেভেলপ করে। এবং যদি সেই হারের কথা চিন্তা করে থাকি তাহলে দেখা যায় যে অ্যাবনর্মাল ইউটেরাইন বা লেবার অ্যাবনর্মালিটিস যদি যেটা সেটা কিন্তু নালিপ্যারাসে বেশি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কত হচ্ছে 25% হয়ে থাকে, আর মাল্টিপ্যারাসের ক্ষেত্রে সেটা হয়ে থাকে 10%। তাহলে নালিপ্যারাস যারা তাদের ক্ষেত্রে ইউটেরাসের কন্ট্রাকশন বা লেবার অ্যাবনর্মালিটিসগুলো মোর হয়ে থাকে রাদার দ্যান মাল্টিপ্যারাসের ক্ষেত্রে।
তাহলে আমরা এখন এই ইউট্রাসে যে নর্মাল যে থেকে যে অ্যাবনর্মালিটি, সেই অ্যাবনর্মালিটিটাকে আমরা একটু ক্লাসিফিকেশনটা একটু জেনে নিই যে কী ধরনের অ্যাবনর্মালিটি হয় বা কীরকমভাবে হয়ে থাকে। তো অ্যাবনর্মাল ইউট্রাইন অ্যাকশনের মধ্যে আবার আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে পোলারিটির ব্যাপার, যে আমাদের হার্টেও যেমন একটা পেসমেকার থাকছে, সেরকম ইউট্রাসের মধ্যেও পেসমেকার থাকতেছে। সেই পেসমেকার থেকেই কন্ট্রাকশনটা অ্যারাইজ করতেছে, সেখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা লোয়ারে সেগমেন্ট হয়ে ডিসঅ্যাপিয়ার করে যায়। তাহলে সেই পোলারিটির উপর নির্ভর করেও কিন্তু ইউটেরাসের অ্যাবনর্মাল অ্যাকশনটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যেখানে নর্মাল পোলারিটি মেনটেন করে সেটা এক ধরনের সেটা এক ধরনের ভাগ, আর যেখানে হচ্ছে অ্যাবনর্মাল পোলারিটি বা ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন অ্যাকশন হচ্ছে। তাহলে আমরা ব্রড হেডিংয়ে যদি বলে থাকি তাহলে আমরা বলবো যে অ্যাবনর্মাল ইউট্রাইন অ্যাকশনটাকে দুইটা ব্রড হেডিংয়ে আমরা ভাগ করি, একটাতে নর্মাল পোলারিটি ইজ মেনটেন আর একটাতে নর্মাল পোলারিটি ইজ নট মেনটেন। দ্যাট মিনস সেখানে হলো অ্যাবনর্মাল পোলারিটি। এখন নর্মাল পোলারিটি যেটা, সেই নর্মাল পোলারিটিটাকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হ্যাপাটনিক ডিসফাংশন, যেখানে এক্সেসিভ কন্ট্রাকশন হচ্ছে, হ্যাপাটনিক কন্ট্রাকশন হচ্ছে। আর একটা হচ্ছে হ্যাপাটনিক ডিসফাংশন বা ইউট্রাইন ইনার্শিয়া, তার মানে সেখানে ইউট্রাসের কন্ট্রাকশনটা কম হচ্ছে। তাহলে নর্মাল পোলারিটি আবার দুইটা ভাগে ভাগ করছি, যে একটা হলো হাইপাটনিক ইউট্রাইন কন্ট্রাকশন আর একটা হলো হাইপোটনিক ইউট্রাইন কন্ট্রাকশন। এবং হাইপোটনিক ইউট্রাইন কন্ট্রাকশনটি কিন্তু মোর কমন রাদার দেন হাইপাটনিক ইউট্রাইন কন্ট্রাকশন। এখন এই হাইপারটনিক ইউট্রাইন যে কন্ট্রাকশন, সেটার ক্ষেত্রে আবার দুই রকম হচ্ছে, যে অনেক সময় হাইপারটনিক কন্ট্রাকশন অ্যাসোসিয়েট উইথ অবস্ট্রাকশন, সামটাইমস হাইপারটনিক কন্ট্রাকশন ইজ নট অ্যাসোসিয়েট উইথ অবস্ট্রাকশন। ইফ হাইপারটনিক কন্ট্রাকশন ইজ অ্যাসোসিয়েট উইথ অবস্ট্রাকশন, তখন কিন্তু অবস্ট্রাকটিভ লেবার হচ্ছে। সেটা কি হচ্ছে তখন? সেখানে টনিক ইউট্রাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন হচ্ছে এবং সেখানে ব্যান্ডেল রিং তৈরি হচ্ছে। তাহলে নর্মাল পোলারিটি হাইপারটনিক ইউট্রাইন কন্ট্রাকশন উইথ অবস্ট্রাকশন, সেটা হলো অবস্ট্রাক্টেড লেবার। আর নর্মাল পোলারিটি হ্যাপাটনিক ইউট্রাইন ডিসফাংশন উইদাউট অবস্ট্রাকশন, সেটা হলো প্রেসিপিটেড লেবার। তাহলে এখানে আমরা তাহলে দুই ভাগে ভাগ করছি, একটা হলো অবস্ট্রাক্টেড লেবার, একটা হলো প্রেসিপিটেড লেবার। এবং অবস্ট্রাক্টেড লেবারে কি হচ্ছে, অবস্ট্রাকশন থাকতেছে হ্যাপাটনিক কন্ট্রাকশনের সাথে, আর প্রেসিপিটেড লেবারে কি হচ্ছে, হ্যাপাটনিক ডিসফাংশনের সাথে দেয়ার ইজ নো অবস্ট্রাকশন। বরং এটা কি হচ্ছে, খুব র্যাপিডলি মানে লেবারটা প্রোগ্রেস হয়ে যাচ্ছে। যে প্রেসিপিটেড লেবার, তার মানে সাডেনলি দেখা যাচ্ছে ডেলিভারিটা হয়ে যাচ্ছে। তো এটা গেল আমাদের নর্মাল পোলারিটির সাথে মেনটেন করে আমাদের ইউটেরাসের ডিসফাংশনটা। এখন আসি আমরা অ্যাবনর্মাল পোলারিটি যে ডিসফাংশনটাকে, সেটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি। তো অ্যাবনর্মাল পোলারিটি ডিসফাংশনটাকে আমরা যদি সেটাকে ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা ভাগটা হচ্ছে, একটা হচ্ছে স্পাস্টিক লোয়ার সেগমেন্ট। স্পাস্টিক লোয়ার সেগমেন্ট মানে কি, তার মানে ইউটেরাসের তো পার্ট হচ্ছে, একটা হলো আপার পার্ট এবং লোয়ার পার্ট। আপার পার্টটা নর্মাল কন্ট্রাকশন শো করতেছে, বাট লোয়ার পার্টটা খুব স্পাস্টিক, খুব হাইপারট্রনিক কন্ট্রাকশন হচ্ছে লোয়ার পার্টটাতে, সেটাকে বলা হচ্ছে স্পাস্টিক লোয়ার সেগমেন্ট। সেখানে একটা অ্যাবনর্মাল পেসমেকার অ্যাপিয়ার করতেছে লোয়ার সেগমেন্টের কাছে। আর একটা হচ্ছে কলিকি ইউট্রাইন অ্যাকশন। কলিকি ইউট্রাইন অ্যাকশন বলতে আমরা তখনই বোঝাচ্ছি যখন কলিকি ইউট্রাইন অ্যাকশন আমার নানা জায়গা থেকে পেসমেকার অ্যাপিয়ার করতেছে। ইউট্রাসে কলিকি পেইন, যেমন আমরা বলি না ব্লাড, তোমার গল ব্লাডের কলিকি পেইন, মানে সাডেনলি হঠাৎ হঠাৎ এক এক জায়গা থেকে পেইন হচ্ছে। তো কলিকি যেটা হচ্ছে, কলিকি ইউট্রাইন অ্যাকশন যেটা হয়ে থাকে, বা কলিকি ইউট্রাসে নানা জায়গা থেকে পেসমেকার অ্যাপিয়ার করে, নানা জায়গা থেকে ইউট্রাসের কন্ট্রাকশন হচ্ছে। আর একটা কি, সেটা হলো অ্যাসিমেট্রিক্যাল ইউট্রাইন কন্ট্রাকশন। অ্যাসিমেট্রিক্যাল ইউট্রাইন কন্ট্রাকশন যেটা হয়ে থাকে, সেক্ষেত্রেও অনেকটা তাই হয়ে যাচ্ছে, যে অ্যাসিমেট্রিক্যাল ইউট্রাইন কন্ট্রাকশন হয়ে মানে সিমেট্রি নাই। কারণ আমি যেটা বলছিলাম, নর্মাল লেবারে দেয়ার উইল বি এ সিমেট্রিক্যাল ডাইলেটেশন, সিমেট্রিক্যাল কন্ট্রাকশন, পোলারাইজেশন মেনটেন হচ্ছে, এবং এটা একটা মানে ইনকোঅর্ডিনেটেড না, একটা কোঅর্ডিনেটেড কন্ট্রাকশন হচ্ছে, এবং ইকুয়াল হাফ অফ দ্য ইউট্রাসেস সমানভাবে কন্ট্রাকশন হয়ে গ্র্যাজুয়ালি সেটা অ্যাক্সিস মেনটেন করে সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে, ফলোড বাই ডেলিভারি। বাট ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন কন্ট্রাকশন যেখানে হয়ে থাকতেছে, সেখানে কিন্তু ইনকোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রাকশন অ্যাপিয়ার করছে। কলিকিতে হচ্ছে কি, ইউট্রাসের বডি আউটার লেয়ারটা কোনো চেঞ্জ হচ্ছে না, বাট ইনকোঅর্ডিনেটেড যেটি ইউট্রাইন কন্ট্রাকশন, সেখানে দেখা যাচ্ছে এক এক জায়গা থেকে এক এক রকম, কোনো জায়গায় খুব হাইপাটনিক কন্ট্রাকশন, কোনো জায়গায় হাইপাটনিক, এই ধরনের ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে। এটা এক ধরনের অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন। আরেকটা কি হচ্ছে, কনস্ট্রিকশন রিং। কনস্ট্রিকশন রিংটা হচ্ছে গিয়ে, যেখানে দেখা যাচ্ছে কনস্ট্রিকশন রিংয়ের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে নর্মাল যে ইউট্রাসের যে আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্ট, এই দুটার মাঝখানে একটা ব্যান্ডেল বা একটা প্রমিনেন্ট পার্ট হয়ে যাচ্ছে। তার মানে আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের মাঝখানে একটা
কন্ট্রাকশন মতো হয়ে একটা কনস্ট্রিকশন রিং ডেভেলপ করছে, এটাও এক ধরনের অ্যাবনর্মাল ডাইলেটেশন। আর একটা হলো জেনারেলাইজ টনিক কন্ট্রাকশন। জেনারেলাইজ টনিক কন্ট্রাকশন হচ্ছে অ্যাজ এ হোল ইউটেরাসটা জেনারেলাইজভাবে একেবারে টনিক্যালি কন্ট্রাক্টেড থাকতেছে, দেয়ার ইজ নো রিল্যাক্সেশন ইন বিটুইন কন্ট্রাকশন। আর একটা হচ্ছে সার্ভাইকাল ডিস্টোশিয়া। সার্ভাইকাল ডিস্টোশিয়াতে কি হচ্ছে, আপার সেগমেন্টটা ঠিকই থাকতেছে, বাট সার্ভিক্সটা ডিস্টোশিয়া হচ্ছে সার্ভিক্সটা ডাইলেটেশন হচ্ছে না। এটা আবার দুই রকম আছে, প্রাইমারি ডিস্টোশিয়া অ্যান্ড সেকেন্ডারি ডিস্টোশিয়া। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, সার্ভিক্সের যে ডাইলেটেশনটা নর্মাল যেরকম হওয়া উচিত, ইনিশিয়ালি হয়তো বা স্টার্টিং হয়েছে, গিয়ে গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে সার্ভিক্স যে হারে ডাইলেটেশন হওয়া উচিত সেই হারে ডাইলেটেশনটা হচ্ছে না, সেটা হলো সার্ভাইকাল ডিস্টোশিয়া। তাহলে এই মোটামুটিভাবে আমাদের অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশনের আমাদের ক্লাসিফিকেশনটা। এখন কেন অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশনটা হচ্ছে সেটা আমাদের জানতে হবে, তাই না? শুধু শুধু তো অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশনটা হচ্ছে না, নিশ্চয়ই দেয়ার মে বি সাম প্যাথোলজি অর দেয়ার মে বি সাম কজ ফর দিস অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন। তো সাধারণত যদি আমরা যদি দেখে থাকি ইটিওলজিতে, তাহলে সাধারণত দেখা যায় যে ফার্স্ট বার্থ যাদের হয়ে থাকে এবং এল্ডারলি প্রাইমে যারা, তার মানে অনেক বেশি বয়সে যারা মা হচ্ছে এবং প্রথম মা হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন হয়ে থাকে। প্রলং প্রেগনেন্সি ইউজুয়ালি যেটা সার্ভাইকাল ডাইলেটেশন, একটা প্রাইমি মা যারা, তাদের ক্ষেত্রে অনেক সময় 18 to 20 আওয়ার বা 24 আওয়ার লেগে যাচ্ছে একটা লেবার হতে। আর যারা মাল্টি হয় তাদের এতক্ষণ লাগে না, তাদের দেখা যায় 12 থেকে 14 ঘন্টা বা 16 ঘন্টা এরকম লেগে থাকে, অনেক ক্ষেত্রে 8 to 12 আওয়ারের মধ্যে হয়ে থাকে। তাহলে যখন লেবারটা তার নর্মাল মাল্টি হোক আর প্রাইমি হোক, যার ক্ষেত্রে লেবারের ডিউরেশনটা যদি বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলে থাকি প্রলং লেবার। তাহলে সেই প্রলং লেবার বা প্রলং প্রেগনেন্সি এটা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন অ্যাপিয়ার করে। অথবা প্রলং প্রেগনেন্সি। প্রলং প্রেগনেন্সি কাকে বলা হয়? এর আমি তোমাদেরকে বোধহয় প্রলং প্রেগনেন্সি নিয়ে ক্লাস নিয়েছি। আমরা জানি যে 40 উইকস একটা প্রেগনেন্সি ডিউরেশন। যখন প্রেগনেন্সি ডিউরেশনটা 40 উইকস ক্রস করে যায়, তখন আমরা সেটাকে প্রলং প্রেগনেন্সি, সেটা 42 উইকস পর্যন্ত আমরা প্রলং প্রেগনেন্সি বলে থাকি। তাহলে যে ক্ষেত্রে প্রলং প্রেগনেন্সি হয়ে থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে ইউটেরাসের অ্যাবনর্মাল অ্যাকশন হয়ে থাকে। যদি ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস হয়ে থাকে, তাহলে কিভাবে ওভার ডিস্টেনশন হবে? আদার দেয়ার মে বি মাল্টিপল প্রেগনেন্সি যদি হয়ে থাকে, দ্যাট মিনস দেয়ার মে বি টুইন, ট্রিপলেট অথবা কোয়াড্রাপ্লেট। তার মানে ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস যদি হয়ে থাকে মাল্টিপল প্রেগনেন্সির জন্য, অর ইফ দেয়ার ইজ টিউমার ইন দ্য ইউটেরাস, দ্যাট মিনস ইউটেরাসে ফাইব্রয়েড আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইউটেরাসের নর্মাল যে পোলারিটি সেটা মেনটেন হয় না এবং ইউটেরাসে তখন অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন হয়ে থাকে। এছাড়াও অনেক সময় ইমোশনাল ফ্যাক্টর কিন্তু কাজ করে মাদের মধ্যে, যে লেবার নিয়ে একটা ফিয়ার, একটা ভয়, একটা অ্যাংজাইটি কাজ করে থাকে, বিশেষ করে যারা প্রাইমারি মা, তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে যাদের খুব বেশি এই জিনিসগুলো কাজ করে, তার মানে লেবার নিয়ে তাদের ফিয়ার বা ইমোশনাল ফ্যাক্টর, অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো যাদের কাজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন হয়ে থাকে। এছাড়াও কিছু কনস্টিটিউশনাল ফ্যাক্টর রয়েছে, যেমন ওবেসিটি। মা অনেক ওবেস, এমন ওবেস যে ওবেস থাকলে কিন্তু এই পোলারিটিটা বা অ্যাক্সিসটা মেনটেন হয় না, ফলে ইউটেরাস কন্ট্রাকশনে সেই নর্মাল যেটা পেলভিস বরাবর যে অ্যাক্সিসটা থাকতে হবে বা পোলারিটিতে, সেটা মেনটেন হয় না। সো ওবেস যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন হয়ে থাকে। এছাড়াও যদি কন্ট্রাক্টেড পেলভিস, দ্যাট মিনস সেফালো পেলভিক ডিসপ্রপোর্শন যদি থাকে, যদি ম্যালপ্রেজেন্টেশন, ম্যালপোজিশন যদি থাকে, সেক্ষেত্রেও অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন হয়ে থাকে। এছাড়াও যদি ইনজুডিশিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ সিডেটিভস, অ্যানালজেসিক্স অ্যান্ড অক্সিটোসিন, যদি যখন যে ওষুধটা অ্যাপ্লাই করতে হবে, যখন যেটা প্রয়োজন সেটা না করে যদি আমরা অন্য সময় যদি সেটা আর্লি দিয়ে ফেলি অথবা লেটলি দিয়ে ফেলি, অথবা যে ডোজে দিতে হবে সেই ডোজের থেকে আমরা যদি ওভারডোজ দিয়ে ফেলি, তাহলে কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন হতে পারে। সো ইনজুডিশিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সিডেটিভ, অ্যানালজেসিক অ্যান্ড অক্সিটোসিন, এটাও আমাদের ইউটেরাসের ক্ষেত্রে অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশনের জন্য। প্রিমেচুর অ্যাটেম্পট অফ ভেজানাল ডেলিভারি অর অ্যাটেম্পটেড ইনস্ট্রুমেন্টাল ভেজানাল ডেলিভারি যদি করা হয়ে থাকে, ডাইলেটেশনের হওয়ার আগেই দেখা যাচ্ছে যে বেয়ারিং ডাউন মা করছে, অথবা ইনজুডিশিয়াসলি আমরা তখন অক্সিটোসিন সেখানে অ্যাডমিনিস্ট্রেশন করলাম, অথবা সার্ভিক্স সুন্দরভাবে তো ডাইলেটেশন না হওয়ার আগে আমরা দেখা গেছে যে প্রেজেন্টিং পার্ট, অনেক ক্ষেত্রে ধাত্রী বা দায়ে যারা গ্রামেগঞ্জে যারা ডেলিভার করে, তারা দেখা যাচ্ছে পা ধরে টানা হ্যাচড়া করতেছে, মানে ইনপ্রপারলি ডাইলেটেড সার্ভিক্সের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশন হয়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে। এবং যদি আমরা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করি, ইনস্ট্রুমেন্টাল দেখা যাচ্ছে যে আমরা অ্যানাস্থেশিয়া না দিলাম না, অথবা আন্ডার লাইট অ্যানাস্থেশিয়াতে সার্ভিস সুন্দর মতো ডাইলেটেশন হয়নি, আমরা লিবারাল এপিসিওটমি না দিয়েই আমরা অ্যাটেম্প করতেছি ফোরসেপ ডেলিভারি অর ভেন্টুস ডেলিভারি, সেক্ষেত্রেও কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন হতে পারে। সো দিস আর দ্য কজ অফ দ্য অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন, যেটা এটিওলজি আমি বললাম।
এবার আমরা একে একে প্রত্যেকটা অ্যাবনর্মাল যে কন্ট্রাকশনগুলো হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে জানবো। তো ফার্স্টে আসো আমরা এখন বলি যে অ্যাবনর্মাল ইউট্রাইন অ্যাকশনের মধ্যে যেখানে নর্মাল পোলারিটি থাকছে, যেখানে হাইপারটনিক ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে এবং যেখানে কোনো অবস্ট্রাকশন নাই, তার মানে কোনটা সেটা হলো প্রেসিপিটেট লেবার। চলো আমরা ফার্স্টেই আমরা প্রেসিপিটেট লেবার সম্পর্কে জানি। প্রেসিপিটেট লেবার বলতে বোঝা যাচ্ছে, কথাতেই কিন্তু বোঝা যাচ্ছে প্রেসিপিটেট লেবার মানে আমাকে বেশি সময় দিচ্ছে না, খুব র্যাপিডলি একটা ডেলিভারি হয়ে যাচ্ছে, সেটা হলো প্রেসিপিটেট লেবার। তো হোয়েন এ লেবার লাস্টিং লেস দ্যান 3 আওয়ার, সেটাই হলো প্রেসিপিটেট লেবার। এবং ইউজুয়ালি কাদের বেশি হয়ে থাকে? ইউজুয়ালি অবশ্যই মাল্টিপ্যারা যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেসিপিটেট লেবারটা বেশি হয়ে থাকে। তাহলে প্রেসিপিটেট লেবার হচ্ছে যখন টোটাল লেবারের ডিউরেশনটা যদি লাস্টিং লেস দ্যান 3 আওয়ার, এবং সেটাকে আমরা বলবো প্রেসিপিটেট লেবার। এবং প্রেসিপিটেট লেবারটা কাদের বেশি হচ্ছে? মাল্টিপ্যারা যারা তাদের হচ্ছে। এবং এখানে কি হচ্ছে? র্যাপিড এক্সপালশন হচ্ছে ডিউ টু দ্য কম্বাইন্ড ইফেক্ট অফ দ্য হাইপার অ্যাক্টিভ ইউট্রাইন কন্ট্রাকশন associated with diminished soft tissue resistance, and the labor is short, and the rate of the cervical dilatation is 5 cm per hour or more for the nulliparous woman. আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম প্রথমে যে ইউজুয়ালি যারা নালিপারাসের ক্ষেত্রে সার্ভিক্যাল ডাইলেটেশন 1 সেন্টিমিটার অর 1 সেন্টিমিটার অর মোর পার আওয়ারে হয়ে থাকে, বাট ইন কেস অফ প্রেসিপিটেট লেবারে কি হচ্ছে 5 সেন্টিমিটার অর মোর হচ্ছে পার আওয়ারে। তার মানে যদি আমার 10 সেন্টিমিটার ডাইলেটেশন হতে থাকে, তাহলে 5 সেন্টিমিটার করে যদি ডাইলেটেশন হয়, তাহলে 2 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে লেবারটা হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কখন হবে এটা আমাদেরকে সেই মানে যাদের আগের হিস্ট্রি আছে তাদের জন্য না আমরা নিজেদের প্রস্তুত রাখতে পারি, যে আমরা জানি যে আগের ক্ষেত্রে তার মাল্টিপ্যারাস বা তাড়াতাড়ি হতে পারে, সেক্ষেত্রে আমরা ভিজিলেন্স কিন্তু। কিন্তু যদি প্রাইমি হয়ে থাকে তাহলে কিন্তু তখন ব্রেন সেটিংটা ওরকম হয় না, যে আমরা জানি না মাইন্ড সেটিংটা যে এত তাড়াতাড়ি এই পেশেন্টের লেবারটা প্রোগ্রেস করবে। সেই ক্ষেত্রে এই ধরনের দেখা যায় যে হাইপারটনিক কন্ট্রাকশন এবং তার সফট টিস্যু রেজিস্ট্যান্স কম, খুব র্যাপিডলি ডেলিভারিটা হয়ে যাচ্ছে। তো সাধারণত যেটা হলো মাল্টিপ্যারাসের ক্ষেত্রে এটা কমন হয়ে থাকে। স্ট্রং ইউট্রাইন কন্ট্রাকশন যদি হয়ে থাকে, যদি পেলভিসের রেজিস্ট্যান্সটা, যদি সফট টিস্যু রেজিস্ট্যান্স যদি কম থাকে, যদি পেলভিসটা খুব রুমি থাকে, মানে খুব ওয়াইড পেলভিস, খুব মানে অনেক বেশি জায়গাওয়ালা পেলভিস, এবং বাচ্চা যদি সাইজে ছোট হয়ে থাকে, তার মানে স্মল সাইজ বেবি, রুমি পেলভিস এবং মিনিমাল সফট টিস্যু রেজিস্ট্যান্ট, অল দিস ফ্যাক্টর আর রেসপন্সিবল ফর দিস প্রেসিপিটেটেড লেবার। এবং সাধারণত প্রেসিপিটেড লেবারে যেটা অবশ্যই সেখানে কমপ্লিকেশন হওয়ার চান্স থাকতেছে, তাই না? আমরা যদি ভিজিলেন্ট থাকি যে এখানে এইভাবে হতে পারে, তাহলে আমরা সেটা দেখা যাচ্ছে পেরিনিয়াল গার্ড যেটা, সেটা প্রপারলি আমরা দিব, আমরা ভিজিলেন্ট থাকবো। কিন্তু প্রেসিপিটেড লেবারের ক্ষেত্রে সেই অ্যাজামশনটা না থাকার জন্য ম্যাটার্নাল এবং ফিটাল বোথ কমপ্লিকেশনই হয়ে থাকে। এখন আসি আমরা মায়ের কি কি কমপ্লিকেশন হতে পারে। মায়ের ক্ষেত্রে কমপ্লিকেশনটা অতটা বেশি হয় না, তারপরে কমপ্লিকেশন হয়ে থাকে যেটা কি হচ্ছে সাডেনলি ডেলিভারি হয়ে যাচ্ছে। সো দেয়ার ইজ চান্স অফ ল্যাসোরেশন অফ দ্য সার্ভিক্স, ভ্যাজাইনা, পেরিনিয়াম। এবং এই যে সাডেনলি যে একটা ল্যাসারেশন অফ দ্য সার্ভিক্স, ভ্যাজাইনা এবং পেরিনিয়াম হচ্ছে, এর মধ্যে যদি সার্ভিক্যাল ল্যাসারেশন হয় বা সার্ভিক্যাল টিয়ার হয়ে থাকে, তাহলে কি হবে? সার্ভিক্যাল ভেসেলগুলো ওপেন হয়ে গেলে ব্লিডিং হবে। সেক্ষেত্রে কি হবে? পোস্টপার্টাম হেমোরেজ হওয়ার চান্স থাকতেছে, সেটার সাথে রিলেটেড শক এটা হওয়ার চান্সেস থাকতেছে। আর একটা জিনিস হতে পারে যে প্রেসিপিটেড লেবারে কি সাডেনলি বা বেবিটা ডেলিভারি হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে মা তার ওই লিথোটমি পজিশনে, সে যেটা বা প্রন পজিশন ওভাবে নাই পজিশনে, যে পজিশনে তাকে ডেলিভারি করা হচ্ছে, তা মা দাঁড়িয়ে আছে, সাডেনলি তার প্রেসিপিটেড লেবার হলো। তাহলে এই ধরনের ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট প্রেশারের জন্য ইউট্রাস ইনভার্টেড হয়ে যেতে পারে। তাহলে ফিটাসের সাথে সাথে প্লাসেন্টা আউট হতে গিয়ে ইউট্রাস ইনভার্টেড হয়ে যেতে পারে। তার মানে ইনভার্সন অফ দ্য ইউট্রাস হওয়ার চান্স থাকে। এবং ইনভার্সন অফ দ্য ইউট্রাস হলে কি হবে? সেক্ষেত্রেও তাই যে পিপিএইচ হওয়ার সম্ভাবনা থাকবে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এই ক্ষেত্রে পেশেন্ট শকে যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে এই যে প্রেসিপিটেড লেবারের ফলে কি হচ্ছে, যে প্রেসিপিটেড হওয়ার পরে যে একটা রিট্রাকশন হতে হবে, তার মানে গিয়ে ইউট্রাসের কন্ট্রাকশন যে হলো হঠাৎ করে হওয়ার পর রিট্রাকশন হতে হবে, তবে তো ইউট্রাসের ক্রিস ক্রস ম্যানারে যে মাসেলগুলো আছে সেগুলো ভেসেলগুলোকে বন্ধ করবে, সেটা হয় না। সো সেখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে ইউট্রাসের রিট্রাকশন হয় না, অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিট্রাকশন হয়। সো সেখানে দেখা যাচ্ছে পিপিএইচ হচ্ছে অনেক বেশি, এবং সেইখানে এই পিপিএইচ হওয়ার জন্য সেখানে কি হচ্ছে, সেপসিস হয়ে যাচ্ছে, এবং আদার যেই সেপসিস, সুতরাং পেশেন্টের শকের সাথে সেপসিস এবং পরবর্তীতে ম্যাটার্নাল মরবিডিটি চান্স বেশি থাকতেছে। এবং খুব বেশি যদি ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় আসলে ম্যাটার্নাল ডেথও হতে পারে। এবং এই ল্যাসারেশনের জন্য কি হচ্ছে, ল্যাসারেশনের জন্য ভ্যাজানাল ল্যাসারেশন হতে পারে, সার্ভাইকাল এবং টিয়ার হতে পারে, এগুলোর জন্য সেপসিস হওয়ার চান্স থাকতেছে। এবং এই সমস্ত সব কিছু মিলাই ম্যাটার্নাল কমপ্লিকেশনটা হচ্ছে। এখন আসি আমরা ফিটাল কমপ্লিকেশন। ফিটাসের কি কমপ্লিকেশন হতে পারে?
যেহেতু ফিটালে কমপ্লিকেশন এবং যেখানে যেহেতু হঠাৎ সাডেনলি ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে, সো এই ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন কন্ট্রাকশন বা সাডেন ইউট্রাইন কন্ট্রাকশনের জন্য দ্যার ইজ ইন্ট্রাক্রাইনিয়াল হেমোরেজ ডিউ টু সাডেন কম্প্রেশন অ্যান্ড ডিকম্প্রেশন অফ দ্য ফিটাল হেড। তাহলে ফিটাসের সাডেন ইউট্রাস কন্ট্রাক্ট করতেছে, সো ফিটাল হেডের এখানে দেখা যাচ্ছে যে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে ফিটাল বোনের, এবং এই সাডেন এই প্রেশার চেঞ্জের জন্য ইউট্রাসের ফিটাসের হেডের ভিতরে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, এবং কম্প্রেশন এবং ডিকম্প্রেশনটা সাডেনলি হচ্ছে, যে কারণে এটা হতে পারে। ফিটাল অ্যাসপেক্সিয়া হতে পারে ডিউ টু দ্য স্ট্রং ফ্রিকুয়েন্ট ইউট্রাইন কন্ট্রাকশন রিডিউসিং দ্য প্লাসেন্টাল পারফিউশন। এই যে কন্ট্রাকশন বেশি হওয়ার জন্য ইউট্রাসে কন্ট্রাকশনের সাথে যখন রিল্যাক্সেশন হয় তখনই কিন্তু ইউট্রাসের পারফিউশন বা ব্লাড সার্কুলেশনের সাথে অক্সিজেন যাচ্ছে, কিন্তু যখন স্ট্রং কন্ট্রাকশন হচ্ছে, রিট্রাকশন হচ্ছে না বা রিল্যাক্সেশন হচ্ছে না, তখন কিন্তু দেন চান্স থাকতেছে প্লাসেন্টাল লেস পারফিউশন এবং ফিটাল অ্যাসপেক্সিয়া বা হাইপোক্সিয়া হতে পারে। ল্যাক অফ ইমিডিয়েট রিসাসিটেশন অফ দ্য বেবি এরকম সাডেনলি পড়ে যাওয়ার জন্য সেখানে কি হতে পারে, অ্যাভালশন অফ দ্য আম্বিলিকাল কর্ড, ফিটাল ইনজুরি অফ দ্য হেড, এবং ফিটাল ইনজুরি হতে পারে ডিউ টু দ্য ফলিং ডাউন। সাডেনলি মা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে প্রেসিপিটেড লেবার হলো, ডাইরেক্টলি ফিটাল হেডে লাগতে পারে বা ফিটাল যে কোনো ইনজুরি হতে পারে। সো দিস আর দ্য ফিটাল কমপ্লিকেশন। এখন আমাদেরকে তাহলে ম্যানেজমেন্ট কি করতে হবে? ম্যানেজমেন্ট যদি আমরা আগে পেশেন্ট এরকম যদি কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টটা অবশ্যই আমরা ওইরকমভাবে অ্যাজাম্পশন থাকলে আমরা বিফোর ডেলিভারি আমরা সেই ধরনের পেশেন্টগুলোকে ওয়েলভাবে ম্যানেজ করতে পারি। পেশেন্ট হু হ্যাড প্রিভিয়াস প্রেসিপিটেড লেবার শুড বি হসপিটালাইজড বিফোর এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অ্যাজ শি ইজ মোর প্রন টু রিপিটেড প্রেসিপিটেটেড লেবার। সো যাদের আগের হিস্ট্রি হয়েছে তাদের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টটা ইজি হয়ে থাকে, এবং আমরা তাদেরকে কি করব, ডিউরিং ডেলিভারি তাদেরকে ইনহেলেশন অ্যানাস্থেশিয়া দিতে পারি অথবা অ্যানালজেসিয়া দিতে পারি, যাতে তারা পেইনটা কম ফিল করে, এবং যাতে নাইট্রিক অক্সাইড দেওয়া যেতে পারে, এখানে অক্সিজেন দেওয়া যেতে পারে টু স্লো দ্য কোর্স অফ দ্য লেবার। আমরা লেবার অ্যানালজেসিয়া বা অ্যানাস্থেশিয়া দিলে কী হবে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এই লেবারের কোর্সটাকে আগাবে, নাহলে দেখা যায় সাডেন যে লেবার যেটা হচ্ছে তখন যে পেইনটা ফিল করতেছে বা যে কন্ট্রাকশন সেটা হবে না। টোকোলজিটিক এজেন্টও আমরা দিতে পারি, যেমন রিটর্ডিন, এটা হলো অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট রিটর্ডিন, এটাও আমরা দিতে পারি, এটাও ইফেক্টিভ হয়ে থাকে। এছাড়া পেরিনিয়াল ল্যাসারেশন বা ইন্টারক্রেনাল হেমোরেজ অন্য কিছু, এই যে ল্যাসারেশন বা টিয়ার এগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রপার টাইমে লিভারেল এপিসিওটমি দিতে পারি। সো আমরা এভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। কিন্তু যদি কোনো পেশেন্ট প্রাইমারি হয়ে থাকে এবং আমরা অ্যাজাম্পশন করতে পারতেছি না, সেক্ষেত্রে যদি হসপিটাল ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পেশেন্ট যদি যখন লেবারে চলে যাবে তখন তাকে আমরা লেবার রুমে যদি নিই এবং আমরা যদি ভিজিল্যান্ট থাকি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেসিপিটেড লেবার হবে কিনা সেটা আমরা প্রেডিক্ট করতে পারি এবং ম্যানেজ করতে পারি। আচ্ছা, এবার আসি তাহলে আমরা, এটা গেল আমাদের হ্যাপাটোনিক ইউট্রাইন কন্ট্রাকশনের মধ্যে। যখন হ্যাপাটোনিক ইউট্রাইন কন্ট্রাকশনের সাথে যখন অ্যাবনর্মাল অবস্ট্রাকশন যখন থাকে না, সেটা নিয়ে আমি বললাম। এখন আসি আমরা হ্যাপাটোনিক ইউট্রাইন ডিসফাংশনের সাথে যখন অবস্ট্রাকশন থাকতেছে তখন আমাদের কি হয়ে থাকে। হ্যাপাটোনিক ইউট্রাইন কন্ট্রাকশন এবং অ্যাসোসিয়েট উইথ যদি অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে কিন্তু অবস্ট্রাক্টেড লেবার হয়ে থাকে, এবং সেক্ষেত্রে এখানে রিট্রাকশন রিং ডেভেলপ করে, এবং এটা হয় কোথায়, আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্ট ইন বিটুইন দিস আমাদের এই ধরনের কন্ট্রাকশনটা অ্যাপার করে থাকে, এবং এখানে সেটা কি হচ্ছে, এবং এখানে ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন রিং অ্যাপার করে অ্যান্ড দ্যার ইজ ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন কন্ট্রাকশন। এখন আসি আমাদের এখানে, এটাকে সাধারণত ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিংও তৈরি হয় এই ক্ষেত্রে। এই রিট্রাকশন রিংটা কেন হয়ে থাকে, ইট ইজ দ্য লাইন অফ ডিমার্কেশন বিটুইন দ্য আপার অ্যান্ড লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, ইট ইজ প্রেজেন্ট ডিউরিং নর্মাল লেবার অ্যান্ড ক্যান নট ইউজুয়ালি বি ফেল্ট অ্যাবডোমিনালি। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে যখন ইউট্রাসের উপরে মানে ফান্ডাসে কন্ট্রাকশন হচ্ছে কিন্তু সেই হারে কিন্তু লোয়ার সেগমেন্টে কন্ট্রাকশন হচ্ছে না, সো আপার সেগমেন্ট কন্ট্রাকশন করতেছে, লোয়ারটা করতেছে না, তখন আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের মাঝখানে একটা রিংয়ের মতো জায়গা অ্যাপার করতেছে, যেটা একটা লাইন ডিমার্কেশন হচ্ছে ইন বিটুইন দ্য আপার সেগমেন্ট এবং লোয়ার ইউট্রাইন সেগমেন্ট, এবং সাধারণত এটা লোয়ার ডেলিভারির সময় এটা হয়ে থাকে, কিন্তু অ্যাবডোমিনালি এটা ফিল করা যায় না। যেটা হলো প্যাথোলজিক্যাল যে রিট্রাকশন যেটা হয়ে থাকে, প্যাথোলজিক্যাল যে কন্ট্রাকশন বা টনিক ইউট্রাইন কন্ট্রাকশন বা ওটাকে বলা হয়ে থাকে ব্যান্ডেল স্ট্রিং, সেটা কিন্তু প্যাথোলজিক্যাল, সেটা কিন্তু আমরা পার অ্যাবডোমিনালি ওইটা বোঝা যায় যে দেয়ার ইজ এ প্রমিনেন্ট একটা রিং আপার এবং লোয়ার সেগমেন্ট ভিতরে প্রমিনেন্টলি বোঝা যায় যে এই যে একটা বাল্জ হয়ে আছে নিচেরটা দুটার মাঝখানে, বাট যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং যেটা, সেটা কিন্তু বা কন্ট্রাকশন রিং যেটাকে বলা হয়ে থাকে, এখানে কিন্তু পার অ্যাবডোমিনালি এই রিংটাকে ফিল করা যায় না। আমি যদি পিভি করি তখন আমি হাতে ফিল করতে পারবো যে দেয়ার ইজ এ রিং বিটুইন দ্য আপার সেগমেন্ট অ্যান্ড দ্য লোয়ার সেগমেন্ট।
এবং প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিংকে আমাদের বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে সেটাকে বলা হয় ব্যান্ডেলস রিংস। আর ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং যেটা, সেটাকে বলা হয় কন্ট্রাকশন রিং। এখন আসি আমরা প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং বা ব্যান্ডেলস রিং। সেটা কি? Benders ring, this type of uterine contraction is predominantly due to the obstructed labor. Obstructed labor যদি হয়ে থাকে তার মানে কি, ইউট্রাসের ফান্ডাস কন্ট্রাক্ট করতেছে, লোয়ার সেগমেন্ট সেইটার সাথে মিলিয়ে কন্ট্রাকশন হচ্ছে না, বরং ফিটাসটা আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের মাঝখানে আটকে যাচ্ছে, অবস্ট্রাকশন, দ্যার ইজ একটা বাধা হচ্ছে। সেটা ক্ষেত্রে কিন্তু এই অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন এর জন্যই কিন্তু এখানে প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিংটা হচ্ছে, এটাকে বলা হয় ব্যান্ডেলস রিংস। এটা কি? ইট ইজ এ রাইজিং আপ রিট্রাকশন রিং ডিউরিং অবস্ট্রাক্টেড লেবার ডিউ টু দ্য মার্কড রিট্রাকশন অ্যান্ড থিকেনিং অফ দ্য আপার ইউট্রাইন সেগমেন্ট while the relatively passive lower segment is markedly stressed and thinned to accommodate the fetus. তার মানে কি, আপার সেগমেন্টটা প্রিডমিনেন্টলি সেটা অ্যাক্টিভ পার্ট নিচ্ছে এবং সে অ্যাক্টিভলি কন্ট্রাকশন করতেছে, বাট লোয়ার সেগমেন্ট যেটা প্যাসিভ পার্ট সেটা সেরকমভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে না, বরং এটা থিন আউট হয়ে যাচ্ছে এবং ফিটাসের পার্টটাকে সে ওই জায়গাটা নিয়ে সে ফিটাসের মাথা বা ব্রিজ যেটাই হোক ওটা ওই পার্টটা ওখানে এসে ওটা আবার প্রেশার দেওয়ার জন্য লোয়ার সেগমেন্টটা স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে এবং থিন হয়ে যাচ্ছে, এবং আপার সেগমেন্টটা কন্টিনিউয়াস কন্ট্রাকশন দিতে দিতে আপার সেগমেন্টটা ঠিক হয়ে যাচ্ছে, এবং তখনই এই আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের মধ্যে এই রিং মতো যেটা সেটা অ্যাপিয়ার করতেছে। এটাই হলো ব্যান্ডেজ রিং। দ্য ব্যান্ডেজ রিংস ইজ সিন অ্যান্ড ফেল্ট অ্যাবডোমিনালি অ্যাজ এ ট্রান্সভার্স গ্রুপ দ্যাট মে রাইজ টু অর অ্যাভার দ্য আম্বেলিকাস। আর ব্যান্ডেজ রিংটা কিন্তু যেহেতু আপার সেগমেন্টটা থিকেন হয়ে যাচ্ছে এবং লোয়ার সেগমেন্টটা থিন আউট হয়ে যাচ্ছে, এবং অনেক সময় এটা কিন্তু রাপচারও হয়ে যায় লোয়ার সেগমেন্টটা, সুতরাং ব্যান্ডেজ রিংসের পজিশন কিন্তু চেঞ্জ হতে থাকে। দেখা যায় ফার্স্ট স্টেজের ক্ষেত্রে একরকম, সেকেন্ড স্টেজে লেবারে গিয়ে এটা পজিশন চেঞ্জ হচ্ছে, এবং সাধারণত এটা ইট মে রাইজ টু অর অ্যাভাব দ্য আম্বিলিকাসের উপরে এটা অ্যাভাবে এটা পজিশন চেঞ্জ হতে পারে, এবং পারঅ্যাবডোমিনাল এই ব্যান্ডেজ রিংটা ফিল করা যায়। বাট যেটা ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং সেটা কখনোই পারঅ্যাবডোমিনালি ফিল করা যাবে না, ওটা পারভেজাইনালি হাত দিলে ফিল করা যাবে। এবং এটা কি ক্লিনিক্যাল পিকচারে আমরা এদের সাধারণত দেখা যায় যে অবস্ট্রাক্টেড লেবারের যে পিকচারগুলো সেই ধরনের পিকচার পাবো। তার মানে মা এক্সস্টেড থাকবে, ডিহাইড্রেটেড থাকবে, কিটোসিস ডেভেলপ করবে, এক্সস্টেড থাকবে, এবং দ্যার ইজ ইম্পেন্ডিং রাপচার অফ দ্য ইউট্রাসের যে সাইন যেটা থাকে, তার মানে ইউট্রাস হার্ড টেন্ডার এবং পালপেট করলে আমরা সেখানে আমরা পারঅ্যাবডোমিনালি দেখা যেতে পারে, ফিটাল পার্টগুলোকে খুব প্রমিনেন্টলি বোঝা যাবে, ফিটাল হার্ট সাউন্ড অনেক সময় অ্যাবসেন্ট থাকে। এবং এখানে সাধারণত এই ধরনের অবস্ট্রাকশনকে আমাদেরকে প্রপারলি ট্রিট করতে হবে, আদারওয়াইজ অনেক সময় লোয়ার সেগমেন্ট থিনড আউট হয়ে রাপচার হতে পারে, এবং অনেক সময় আমরা এখানে ফিটাল ডেথ হতে পারে, ফিটাস মারা যেতে পারে। কিন্তু ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিং যেটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লোয়ার সেগমেন্ট থিন আউট হয় না, এবং সেক্ষেত্রে রাপচার হওয়ার চান্সটা থাকে না, এবং এটা যদি প্রপারলি ম্যানেজ করা যায়, ওই রিংসটা ডিসঅ্যাপিয়ার করে যায়, এবং প্রপার ম্যানেজ করতে পারলে ফিটাসও আমরা লস করি না। কিন্তু প্যাথোলজিক্যাল যে রিট্রাকশন রিং হচ্ছে সেই ক্ষেত্রে আমরা ফিটাস লস হওয়ার চান্স থাকে যদি এটা প্রপারলি আমরা ডায়াগনোসিস করে ম্যানেজ করতে না পারি। আচ্ছা, এখন এটা হচ্ছে গেল হ্যাপাটাটিক ইউট্রাস কন্ট্রাকশন। এখন আমরা যদি এই দুটার পার্থক্য আমরা জানতে চাই যে ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল যে কন্ট্রাকশন রিং যেটা হচ্ছে এই দুটার মধ্যেকার পার্থক্যটা কি? দুটার মধ্যেকার পার্থক্য আছে। যেমন আমি যেটা বলছিলাম যে ফিজিওলজিক্যাল যে কন্ট্রাকশন রিং যেটা সেটা সাধারণত এটা পারঅ্যাবডোমিনালি ফিল করা যায় না, পারভেজানালি ফিল করা যায়, এবং সাধারণত ইট ইজ এ persistent localized annular spasm of the circular uterine muscle. এটা ডেফিনেশন যদি বলা হয়ে থাকে, এই রিংটা হচ্ছে ইট ইজ এ পারসিস্টেন্ট লোকালাইজ অ্যানুলার স্পাজম অফ দ্য সার্কুলার ইউট্রাইন মাসল, and it can occur at any part of the uterus, but it usually at the junction of the upper and lower uterine segment, and it can occur at first or second or third stage of the labor. এবং সাধারণত এটা কি কি কারণে এই ধরনের ফিজিওলজিক্যাল রিংটা হয়ে থাকে? এটা সাধারণত আননোন বা প্রেডিসপোজিং ফ্যাক্টর আর ম্যাল প্রেজেন্টেশন অর ম্যাল পজিশন, ইউজুয়ালি এটাই কমন। এছাড়াও ক্লামসি ইন্ট্রাইউট্রাইন ম্যানিপুলেশন আন্ডার লাইট অ্যানেস্থেশিয়া, যদি ইউট্রাসের যদি ফুল ডায়ালাটেশন হয় নাই, ইনজুডিসেস ইউজ অফ অক্সিটোসিন করা হচ্ছে না, বরং মানে অক্সিটোসিনের ড্রাগ অক্সিটোসিন বেশি ডোজে দিয়ে ফেললাম, টাইমের আগে অক্সিটোসিন দিলাম,
সিরেটিভ দেওয়া হয়ে থাকলো, ইমপ্রপার ডাইলেটেশন অবস্থায় ডেলিভারির অ্যাটেম্প যদি নেওয়া হয়ে থাকে, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত এ ধরনের রিং অ্যাপেয়ার করে থাকে। অ্যান্ড ইমপ্রপার ইউজ অফ দ্য অক্সিটোসিন ইন হাইপারটনিক ইনার্শিয়া, ইউট্রাস হাইপারটনিক, তার মধ্যে আবার আমরা অক্সিটোসিন ইউজ করছি, অথবা আইএম ইনজেকশন অফ দ্য অক্সিটোসিন। এবং সাধারণত দিস কন্ডিশন ইজ ডায়াগনোসিস হয়ে থাকে ইট ইজ কমন ইন প্রাইমারি গ্র্যাভিডা অ্যান্ড ফ্রিকুয়েন্টলি প্রিসিডেড বাই দ্য কলিক ইউট্রাস। কলিকি ইউট্রাসের থেকে এটা সাধারণত হয়ে থাকে। অ্যান্ড দ্য এক্সাক্ট ডায়াগনোসিস ইজ অ্যাচিভড বাই ফিলিং দ্য রিং উইথ এ হ্যান্ড ইন্ট্রোডিউস ইন্টু দ্য ইউট্রাইন ক্যাভিটি। তার মানে কি বললাম, এটাই হলো ফিজিওলজি প্যাথোলজিক্যাল পার্থক্য, যে ফিজিওলজিক্যাল রিংটা আমরা কখনো পার অ্যাবডোমিনালি ফিল করতে পারবো না, এটা পার ভেজানি ফিল করবো। এটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এনি স্টেজে অ্যাপিয়ার করতে পারে। এটা সাধারণত প্রাইমিডির বেশি থাকে, যাদের টনিক্যাল ইউট্রাস কন্ট্রাকশন করতেছে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ইনজুডিশিয়াস ইউজ অফ দ্য অক্সিটোসিন এবং ইমপ্রপার ইউজ অফ দ্য সিডেটিভ অথবা অ্যানালজেসিকের জন্য এটা হয়ে থাকে। এবং এটা সাধারণত পজিশনটা ফিক্সডই থাকে এবং আপার এবং লোয়ার সেগমেন্টের মধ্যে এটা হয়। ফিটাল জিওপডিটা অত বেশি হয় না, এবং এটা আমরা যদি প্রিভিউ করি তাহলে আমরা এইটা ফিল করতে পারবো যে এইখানে একটা যে ফিজিওলজিক্যাল রিং হয়েছে। এবং এটা সাধারণত কমপ্লিকেশন কি হয়ে থাকে, প্রলং ফার্স্ট স্টেজ হয়ে থাকে ইফ দ্য রিং অকার অ্যাট দ্য লেভেল অফ দ্য ইন্টারনাল অস। যদি ইন্টারনাল অসের লেভেলে যদি এটা হয়ে থাকে তাহলে এইটার ক্ষেত্রে দেখা এই ফিজিওলজিক্যাল রিংয়ের জন্য প্রলঙ্গেশন অফ দ্য ফার্স্ট স্টেজ হয়ে থাকে। ইফ দ্য রিং অকার অ্যারাউন্ড দ্য ফিটাল নেক, তাহলে দেয়ার ইজ prolongation of the second stage of the labor. আর if the ring occur in the third stage of the labor, তখন এটাকে বলা হয় থাকে aorgus contraction, তখন there is chance of the retained placenta and postpartum hemorrhage. তাহলে 3 স্টেজে 3 রকম ভাবে এটা হয়ে থাকে। তার মানে if in the first stage of the labor it occur at the level of the internal os, তখন ফার্স্ট স্টেজটা প্রলং হয়ে থাকে। যদি এটা occur around the fetal neck in the second stage, তাহলে সেখানে prolongation of the second stage হয়ে থাকে। and in the third stage যদি এটা হয় তাহলে সেখানে তখন প্লাসেন্টাটা রিটেন হয়ে যায় এবং there is chance of postpartum hemorrhage. এখন আমি আসি, আমি একটু ডিটেলস তোমাদেরকে একটু বলি যে ফিজিওলজিক্যাল রিং অ্যান্ড প্যাথোলজিক্যাল রিংটাকে একটু ডিটেলস একটু আরেকবার আমি সামারাইজ করে দিই একটু বোঝানোর জন্য, কারণ এটা আমাদের বুঝতে হবে যে হুইচ ওয়ান ইজ ফিজিওলজিক্যাল, হুইচ ওয়ান ইজ প্যাথোলজিক্যাল। তাহলে ফিজিওলজিক্যাল রিং যেটা সেটা হচ্ছে গিয়ে it can occur in the first stage or in the second stage or in the third stage of the labor, and it is the end result of এটা যে কোনো স্টেজে হতে পারে। আর প্যাথোলজিক্যাল যে রিট্রাকশনটা যেটা সেটা ইজ অকার ইন দ্য প্রলং সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার। তাহলে প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিংটা হচ্ছে যখন সেকেন্ড স্টেজটা প্রলং হয় তখন, আর ফিজিওলজিক্যাল রিট্রাকশন বা কনস্ট্রিকশন রিংটা হয়ে থাকে এনি স্টেজ, অ্যাট ফার্স্ট স্টেজ অর সেকেন্ড স্টেজ অর থার্ড স্টেজ। আচ্ছা, এখন ফিজিওলজিক্যাল রিট্রাকশন রিংটা অ্যাট এনি লেভেল অফ দ্য ইউট্রাস হতে পারে। আমি বললাম যেটা অ্যাট দ্য লেভেল অফ দ্য আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট হতে পারে, অ্যারাউন্ড দ্য ফিটাল নেকও হতে পারে, আবার আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা হতে পারে। বাট প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং এটা অলওয়েজ বিটুইন দ্য আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্টের মধ্যে এটা হতে পারে। ফিজিওলজিক্যাল রিং ডাজ নট চেঞ্জ ইটস পজিশন, বাট প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিংটা কিন্তু রাইজেন আপ হয়, যেটা বলছিলাম তখন যে আম্বিলিকাসের উপরে এটা রাইজেন আপ হতে পারে। প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিংটা অ্যাবডোমিনালি ফিল করা যাবে, দ্যার ইজ এ ব্যান্ডেল, একদম বোঝা যাবে আপার উপরের সেগমেন্ট এটা নিচের সেগমেন্ট, তার মাঝখানে একটা কনস্ট্রিকশন। বাট কনস্ট্রিকশন রিং যেটা ফিজিওলজিক্যাল সেটা কখনোই অ্যাবডোমিনালি ফিল করা যাবে না, এটা ভেজানালি ফিল করা যাবে। In case of pathological retraction ring, the uterus is tonically retracted, tender, and the fetal part cannot be felt. ঠিক আছে? But in case of the physiological constriction ring, the uterus is not tonically retracted and the fetal part can be felt. ঠিক আছে? আর in case of pathological retraction ring কি হচ্ছে, ম্যাটারনাল ডিস্ট্রেস এবং ফিটাল ডিস্ট্রেস দুটাই হতে পারে। ম্যাটারনাল ডিস্ট্রেস হচ্ছে একটা অবস্ট্রাকশন হচ্ছে, মা এক্সস্টেড হচ্ছে, ইউট্রাসের কন্ট্রাকশন হচ্ছে, পেইন, অ্যাগনি এবং অবস্ট্রাকশন সব কিছু মিলে মা কিটোঅ্যাসিডোসিস, ডিহাইড্রেশন এগুলো ডেভেলপ করছে, মা ডিস্ট্রেস থাকছে এবং ফিটাসও ডিস্ট্রেস হচ্ছে। কন্ট্রাকশন হওয়ার জন্য ফিটাল হাইপোক্সিয়া হচ্ছে, ফিটাসের প্লাসেন্টাল সার্কুলেশন কমে যাচ্ছে এবং একটা কন্টিনিউয়াস প্রেশারে থাকার জন্য ফিটাসের অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে, তখন ফিটাস মেকোনিয়াম পাস করে দিচ্ছে, মেকোনিয়াম অ্যাসপিরেশন হচ্ছে, ফিটাল কমপ্লিকেশন এবং আলটিমেটলি ফিটাল ডেথ হয়ে যেতে পারে। কিন্তু কনস্ট্রিকশন ফিজিওলজিক্যাল যে রিং সেটাতে ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ডিস্ট্রেস মে নট বি দ্যাট মাচ থাকে, কিন্তু অতটা থাকে না। প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং অনলি রিলিভ বাই ডেলিভারি অফ দ্য ফিটাস। তার মানে এরকম হলে আমাদেরকে কি করতে হবে ম্যানেজমেন্ট, যে তার ক্ষেত্রে তার যেই ডিহাইড্রেশন এবং আদার মানে তার শখের যে ফিচার যেগুলো নিয়ে আসবে সেগুলোকে কারেকশন করে ইমিডিয়েটলি আমাদেরকে পেশেন্টকে সিজার করতে হবে, তবেই সে রিলিভড হবে।
এই রিংটা যাবে বা ম্যাটারনাল ইমপ্রুভমেন্ট হবে। আর ফিজিওলজিক্যাল কন্ট্রাকশন রিং যেটা, সেটা রিলিভ করা যেতে পারে অ্যানাস্থেশিয়া অর অ্যান্টিস্পাজমোটিক, যেহেতু ওটা স্পাজমের জন্য হচ্ছে, ইউট্রাস কন্ট্রাকশন হচ্ছে, সো আমরা অ্যান্টিস্পাজমোটিক দিতে পারি। অথবা যদি দেখা যায় যে অক্সিটোসিনের জন্য হচ্ছে, তাহলে আমরা অক্সিটোসিন অফ করে দিতে পারি। আমরা অ্যাসেস করতে পারবো যে কী কারণে হচ্ছে, সেই অনুযায়ী আমরা যদি লাগে আমরা অক্সিটোসিন অফ করে দিই, আমরা অ্যান্টিস্পাজমোটিক বা অ্যানাস্থেটিক, অনেক সময় পেথিডিন দিলে রিলিজ হয়ে যায় এই রিংটা। তো সেক্ষেত্রে ওইভাবে অ্যাসেস করতে হবে যে এটা রিলিজ যদি হয়ে যায়, যদি নর্মাল ডেলিভারি করা যায় তাহলে হবে, না হলে সিজার করা লাগবে। কিন্তু প্যাথোলজিক্যাল রিংয়ের ক্ষেত্রে অবশ্যই ম্যাটারনাল ফিজিওলজিক্যাল কন্ডিশন কারেকশনের, ম্যাটারনাল যে এক্সশন বা তার শকের ফিচার বা ম্যাটারনাল যে কিটো অ্যাসিডোসিস এবং ডিহাইড্রেশন, এগুলোকে কারেকশনের পাশাপাশি আমাদেরকে অবশ্যই এই অবস্ট্রাকশন রিলিজের জন্য আমাদেরকে ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করতে হবে। তাহলে আমরা এখন আমি তাহলে আবার তোমাদেরকে একটু এই ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল রিংয়ের মধ্যে আমি ভাগটাকে আরেকবার বলে দিই। তাহলে ফিজিওলজিক্যাল যেটা হচ্ছে, যেটা আমরা অ্যানাস্থেশিয়ার এজেন্ট দিয়ে আমরা অ্যানালজেসিয়া দিয়ে রিলিজ করতে পারবো, এবং এটা ক্ষেত্রে যদি এটা রিলিজ করে যদি ম্যানেজ করা যায় তাহলে আমরা বেবিকে অনেক সময় নর্মাল ডেলিভারি করতে পারি। বাট প্যাথোলজিক্যাল রিং, এটাতে অবস্ট্রাকশন ফিচার সবসময় থাকে, এবং এটার ক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্ট হবে মায়ের জেনারেলাইজ ইমপ্রুভমেন্টের সাথে সাথে মাকে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করা, সেটাই হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য প্যাথোলজিক্যাল রিং। আচ্ছা, এবার আসি আমরা তাহলে, এটা বললাম এতক্ষণ ইউট্রাইন কন্ট্রাকশনের যে টনিক্যাল ইউট্রাস কন্ট্রাকশনের যে ম্যানেজমেন্টগুলো, সেটা। এখন আমরা আসি ইউট্রাসের আরেকটা টাইপ অফ যে ইউট্রাসের প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে হাইপোটোনিক ইউট্রাইন ইনার্শিয়া উইদাউট অবস্ট্রাকশন। হাইপোটোনিক ইউট্রাইন ইনার্শিয়া, সেটা সম্পর্কে এখন আমরা বলি। হাইপোটোনিক ইউট্রাইন ইনার্শিয়া বলতে বোঝাচ্ছে তার মানে ইউট্রাসের টোনটা কম। The uterine contraction are infrequent, weak and short of the duration. তার মানে হাইপাটনিক মানে যখন ইউট্রাসের টোনটা বেশি থাকতেছে, আর হাইপোটনিক মানে নর্মাল যে টোনটা তার থেকে যখন কম, তখনই কি হচ্ছে ইউট্রাইন ইনার্শিয়া ডেভেলপ করতেছে। তাহলে দ্য ইউট্রাইন কন্ট্রাকশন আর ইনফ্রিকুয়েন্ট, উইক অ্যান্ড শর্ট ডিউরেশন, সেটাই হচ্ছে হাইপোটনিক ইউট্রাইন ইনার্শিয়া। কেন হচ্ছে হাইপোটনিক ইউট্রাইন ইনার্শিয়া? এটা কজ কি? ইট ইজ আননোন, বাট দ্য ফলোইং ফ্যাক্টর মেবি থাকতে পারে। কী কী ফ্যাক্টর সেগুলো? জেনারেল ফ্যাক্টর, যেমন প্রাইমি গ্র্যাভিডা, পার্টিকুলারলি এল্ডারলি প্রাইমি। এল্ডারলিদের ক্ষেত্রে কী হচ্ছে, এল্ডারলি প্রাইমি যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পেলভিসটা কন্ট্রাক্টেড থাকে, অনেক সময় তাদের অ্যাবডোমিনাল মাসেলগুলো খুব স্টাউট থাকতেছে, তারপরে পেলভিসটা দেখা অনেক সময় তার ইউজুয়ালি যারা কম বয়সী মা হলে তার পেলভিসের লিগামেন্ট বা রিল্যাক্সেশনগুলো প্রপারলি হয়ে থাকে, বাট যারা এল্ডারলি প্রাইমি যারা, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ফলে টনিসিটি, ইউট্রাসের স্পাস্টিসিটি সব বেশি থাকে। ফলে এই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের এই প্রবলেমটা হতে পারে, যে হাইপোটনিক ইউট্রাইন ইনার্শন হতে পারে। তাহলে প্রাইমারি গ্র্যাভিডা, পার্টিকুলারলি এল্ডারলি, এনিমিয়া অথবা অ্যানাস্থেশিয়া। এনিমিয়া, মা যদি এনিমিক থাকে, সে আগে থেকে অ্যানোরক্সিক, এনিমিক, এক্সস্টেড, তাহলে কিন্তু এটা হতে পারে। আর একটা কি অ্যাস্থেনিয়া। অ্যাস্থেনিয়াও তাই, যে মার যদি এই ক্ষেত্রেও দেখা যায় যে ইউট্রাসের যে কন্ট্রাকশনের যে পাওয়ারটা সেটা কম থাকে। নার্ভাস অ্যান্ড ইমোশনাল অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার, এটাও কিন্তু একটা কারণ, যে মা যদি আগে থেকে ভয় খুব পেয়ে থাকে, ইমোশনালি যদি সে স্টেবল না থাকে, নার্ভাসনেস কাজ করলেও কিন্তু ইউট্রাস এই কন্ট্রাকশনটা প্রপারলি আসে না। হরমোনাল, ডিউ টু দ্য ডেফিশিয়েন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন অর অক্সিটোসিন অ্যাজ ইন ইনডিউস লেবার। তার মানে অনেক ক্ষেত্রে আমরা করি না, ইনডিউস লেবার করি। তার মানে পেশেন্টের কমপ্লিট হয়ে গেছে 37, কমপ্লিটেড উইথ বা 38, আমরা অনেক সময় ইন্ডাকশন করা হয়ে থাকে। ইন্ডাকশন লেবার করার পরে যদি দেখা যায় যে সাধারণত ইন্ডাকশন অনেক রকম হয়ে থাকে। একটা হলো আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করে এক ধরনের ইন্ডাকশন, একটা হলো আমরা ড্রাগস দিতে পারি, অথবা ক্যাথেটার, নানাভাবে ইন্ডাকশন অনেক রকম আছে। যাই হোক, ওটা পরে বলছি, ওটা আরেকদিন হয়তো বা তোমাদের কেউ কভার করে দিয়েছে লেবার ইন্ডাকশনটা। সেই ইন্ডাকশন করতে গিয়ে যদি হরমোন যেটা রিলিজ হয়ে থাকে, সেটা কি হলো প্রোস্টাগ্ল্যান্ডিন অথবা অক্সিটোসিন, এই জিনিসগুলো রিলিজ হয়, যেই হরমোনগুলো আমাদের ইউট্রাসে কন্ট্রাকশন করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সার্ভিক্যাল রাইপেনিং এবং ডাইলেটেশন করে। এখন যদি এই হরমোনগুলো যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ডেফিশিয়েন্ট থাকে, তার মানে প্রোস্টাগ্ল্যান্ডিন যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ডেফিশিয়েন্ট থাকে, বা অক্সিটোসিন যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং ডেফিশিয়েন্ট থাকে, তাহলে সেইভাবে কন্ট্রাকশন করবে না অক্সিটোসিন, এবং সার্ভিক্সও সেই হারে ডাইলেটেশন হবে না। সেক্ষেত্রেও কিন্তু হাইপোটনিক ইউট্রাইন কন্ট্রাকশন হয়। অ্যান্ড ইমপ্রপার ইউজ অফ দ্য অ্যানালজেসিক আমরা যদি টাইম মতো আমাদের না দিই, অথবা আগেই দিয়ে ফেলি, তাহলে দেখা যায় আগে থেকে, ইদানিং কিন্তু আমাদের সিজারের পরেও কিন্তু আমাদের অনেক সময় নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি ট্রায়াল দেওয়া হয়ে থাকে, দেন ভ্যাজাইনাল বার্থ আফটার সিজন সেকশন এটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি অ্যানালজেসিয়া বা এটা দেওয়া হয়ে থাকে, কিন্তু দেখা গেল
অনেক আগে থেকেই দিয়ে দেওয়া হয়েছে অ্যানালজেসিয়া বা অ্যানাস্থেশিয়া, ফলে মা আগেই রিল্যাক্স হয়ে এবং মার মানে দেখা যাচ্ছে যে তার যে ইউট্রাসের যে নর্মাল কন্ট্রাকশন সেটা অ্যাপেয়ার করছে না, সেক্ষেত্রেও কিন্তু এরকমভাবে হাইপোটোনিয়া ডেভেলপ করে এবং তখনও লেবার হতে গিয়ে সেরকমভাবে হাইপোটোনিক ইউট্রাইন ইনার্শিয়া হয়ে থাকে। তো দিস আর দ্য কজ। আরও কিছু লোকাল ফ্যাক্টর আছে হাইপোটোনিয়ার ক্ষেত্রে, যেমন যদি ওভার ডিসটেনশন অফ দ্য ইউট্রাস হয়ে থাকে, যেমন বেবি যদি বিগ সাইজ বেবি হয়ে থাকে, ম্যাক্রোসমিক বেবি যদি হয়ে থাকে, অথবা যদি মাল্টিপল প্রেগনেন্সি হয়ে থাকে, সেক্ষেত্রে ওভার ডিসটেনশনের জন্য তো ইউট্রাস ইনার্শিয়া ডেভেলপ করতে পারে। ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি অফ দ্য ইউট্রাস, যেমন হাইপোপ্লাসিয়া অফ দ্য ইউট্রাস আছে, সেক্ষেত্রে হতে পারে। মায়োমা অফ দ্য ইউট্রাস থাকতে পারে। মায়োমা থাকার জন্য কি করতে পারে, ইট মে ইন্টারফেয়ার মেকানিক্যালি উইথ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন, সেক্ষেত্রে ইউট্রাইন হাইপোটোনিয়া হতে পারে। ম্যালপ্রেজেন্টেশন, ম্যালপোজিশন, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, এক্ষেত্রেও কিন্তু hypotonia হতে পারে। The presented part is not fitting in the lower uterine segment, which leading to the absence of reflex uterine contraction, এবং সেক্ষেত্রেও হতে পারে। এছাড়া আরেকটা কমন কিন্তু জিনিস, সেটা হচ্ছে গিয়ে যদি ব্লাডার ফুল থাকে বা রেকটাম যদি লোডেড থাকে, অর্থাৎ মা এই জন্য কিন্তু লেবারের ক্ষেত্রে সবসময় মাকে ব্লাডার ফুল যদি থাকে বলতে হবে টয়লেট করে লেবারে কিন্তু আমরা পিভি করব, এবং যদি এরকম যদি হয় হেড ডিসেন্ট হয়ে যাচ্ছে নামছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যাথেটারাইজেশনও করা লাগতে পারে বা বেড প্যান ইউজ করে পেশেন্টকে টয়লেট করতে পারে। কারণ ফুল ব্লাডার যদি থাকে বা রেকটাম যদি লোডেড থাকে, এজন্য লেবারের আগে কিন্তু এনেমাও দেওয়া হয়ে থাকে, যাতে বাউল এবং ব্লাডার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু লেবারটা প্রসিড করতে সমস্যা হয় না। কিন্তু যদি ব্লাডার ফুল থাকে বা যদি রেকটাম লোডেড থাকে তাহলেও কিন্তু হাইপোটোনিয়া ডেভেলপ করছে। এখন হাইপোটোনিয়া আবার দুই রকম হতে পারে, একটা প্রাইমারি হাইপোটোনিয়া বা প্রাইমারি ইনার্শিয়া, আর একটা হলো সেকেন্ডারি ইনার্শিয়া। প্রাইমারি ইনার্শিয়া যেটা উইক ইউট্রাইন কন্ট্রাকশন ফ্রম দ্য স্টার্ট, ফ্রম দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ প্রথম থেকে লেবারের স্টার্ট থেকে দেখা যাচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন সেইরকমভাবে ইফেক্টিভলি হচ্ছে না। আর সেকেন্ডারি ইনার্শিয়া মানে ইনিশিয়ালি কন্ট্রাকশনটা খুব ভালো ছিল, মনে হচ্ছিল হ্যাঁ লেবারটা প্রসেস হবে, সুন্দরভাবে ইউট্রাইন কন্ট্রাকশন ছিল, বাট আফটার এ পিরিয়ড অফ গুড ইউট্রাইন কন্ট্রাকশন দেখা যাচ্ছে এই যে এই অবস্ট্রাকশন যেটা হচ্ছে, সেই অবস্ট্রাকশনকে ওভারকাম করা যাচ্ছে না, পেশেন্ট এক্সস্টেড হয়ে যাচ্ছে বা ইউট্রাস এক্সস্টেড হয়ে যাচ্ছে। তারপরে ইনিশিয়ালি খুব ভালো কন্ট্রাকশনে পড়ে, তারপরে দেখা গেল যে আর কন্ট্রাকশন ঠিকমতো হচ্ছে না, বরং ইউট্রাস এক্সস্টেড অ্যান্ড দেয়ার ইজ ফিচার অফ অবস্ট্রাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কী ধরনের ক্লিনিক্যাল ফিচার পাবো? দ্য লেবার ইজ প্রলংড, অবশ্যই লেবার প্রলং হবে, কারণ ইউট্রাস ঠিক মতো কন্ট্রাকশন যদি না হয়ে থাকে লেবার যে নর্মাল সময় তার থেকে বেশি লাগতে পারে। ইউট্রাইন কন্ট্রাকশন আর ইনফ্রিকুয়েন্ট, উইক অ্যান্ড শর্ট ডিউরেশন। There is slow cervical dilatation and the membrane are usually intact. মেমব্রেন ইনট্যাক্ট থাকতেছে। সাধারণত যখন ইউট্রাস কন্ট্রাক্ট করে, যখন সার্ভিস যখন ডাইলেট করে, তখন ব্যাগ অফ ওয়াটার হয় এবং ফিটাস যে অ্যামনিওটিক ফ্লুইডের যে ব্যাগের মধ্যে থাকে, তখন দেখা যায় ওই ডাইলেটেশন হলে ফোর ওয়াটার যেটা, সেটা ফিটাসের প্রেজেন্টিং পার্টের ওখান থেকে নিচে নেমে যায়, যে সেটা একটা কনিক্যালি নেমে যায়, সেটা একটা ব্যাগ হ্যাং করে এবং ওইটা একটা কিলক হিসেবে কাজ করে এবং নিচে হ্যাং করার জন্য তারপরে একসময় ওইটা ডাইলেটেশন হয়ে যায়, পানিটা তখন মানে ইউট্রাসের কন্ট্রাকশনের সাথে সাথে সার্ভিক্যাল ডাইলেটেশন এবং অ্যাসোসিয়েটেড উইথ মেমব্রেন রাপচার হয়ে যায়। রাপচার মেমব্রেন হলে এই ফ্লুইডটা যখন গাসেস অফ ফ্লুইড যায়, এটা যেমন লুব্রিকেশন হিসেবেও কাজ করে, সেরকম প্রোস্টাগ্ল্যান্ডিনও রিলিজ করে, ফলে ইউট্রাইন কন্ট্রাকশনটাকে আরও ইনিশিয়েট করে, সার্ভিক্যাল ডাইলেটেশনটাকে আরও অগমেন্ট করে। কিন্তু যাদের এরকম হাইপোটোনিক ইউট্রাইন কন্ট্রাকশন হবে, তাদের ক্ষেত্রে মেমব্রেনটা ইউজুয়ালি ইনট্যাক্টই থাকে, এবং মেমব্রেন ইনট্যাক্ট থাকলে কি হবে, এই যে একটা নিচে যে প্রেশার দিচ্ছে সেটা যে একটা সার্ভিক্সের ডাইলেটেশনে হেল্প করতেছে, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করবে, এগুলো কোনোটাই হয় না, ইউট্রাসের কন্ট্রাকশনও তখন ইফিসিয়েন্টলি হয় না, তাহলে মেমব্রেন ইনট্যাক্ট থাকতে পারে। দ্য ফিটাস অ্যান্ড মাদার আর ইউজুয়ালি নট এফেক্টেড অ্যাপার্ট ফ্রম দ্য ম্যাটারনাল এনজাইটি ডিউ টু দ্য প্রলং লেবার। এবং ইউজুয়ালি সাধারণত প্রলং লেবারের জন্য মায়ের যে এনজাইটি বা এটা ছাড়া মায়ের অন্যরকম যে অবস্ট্রাক্টেড লেবারের যে ফিচারগুলো, মা এক্সস্টেড, তারপর ডিহাইড্রেটেড, ফিচার অফ শক বা এটা, এইগুলো কিন্তু এই ক্ষেত্রে হয় না, এবং ফিটাসেরও এই ক্ষেত্রে ফিটাস ডিস্ট্রেসগুলো ওরকমভাবে ডেভেলপ করে না। And more susceptibility for retained placenta and postpartum hemorrhage due to the persistent inertia. Uterine inertia যদি পারসিস্টেন্ট করে, তাহলে কি হচ্ছে, ডেলিভারি হওয়ার পরও ইউট্রাস যে রিট্রাক্ট করবে, সেটা না করার জন্য অনেক সময় কিন্তু রিটেন প্লাসেন্টা হয়ে থাকে, এবং ইউট্রাস রিল্যাক্স থাকার জন্য কি হচ্ছে, ইউট্রাস কন্ট্রাক্ট করছে না, যে কারণে যে ক্রিসক্রস ম্যানার যে ইউট্রাইন যে ভেসেলগুলো, ভেনাস সাইনাসগুলো, সেগুলো ক্লোজ হচ্ছে না। সুতরাং এদের ক্ষেত্রে দেখা যায় যে পিপিএইচ হওয়ার সম্ভাবনা থাকে। এবং টোকোগ্রাফি মেনটেন যদি করা হয়ে থাকে, এটাতে দেখা দিয়ে থাকে যে it shows infrequent wave of contraction with low amplitude. আমরা ফিটাল সিটিজি যেটা এবং টোকোগ্রাফি যদি করা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে এটাতে ইনফ্রিকুয়েন্ট ওয়েভ অফ দ্য কন্ট্রাকশন থাকে এবং লো অ্যাম্প্লিটিউড কন্ট্রাকশন থাকে। ইউট্রাসের যে কন্ট্রাকশনের যে অ্যাম্প্লিটিউডটা হাই থাকবে,
সেটা হয় না। তো এ ধরনের ক্ষেত্রে হাইপোটোনিয়ার ক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজমেন্ট করব? এখানে আমরা জেনারেল ম্যানেজমেন্ট কী করব? এক্সামিনেশন করব আমরা পেশেন্টকে, যে তার কি সমস্যা, কি তার এক্সহশন ফিচার ইউজুয়ালি যেহেতু থাকে না, তাকে আমরা প্রপার ডোজে অক্সিটোসিন দিচ্ছি কিনা সেটা আমরা দেখব। এবং আমরা পার অ্যাবডোমিনালি এবং পার ভেজানালি এক্সামিনেশন করব। পার অ্যাবডোমিনালি কি এক্সামিনেশন করব? যে প্রেজেন্টিং পার্টটা ঠিক মতো, এটা রুল অফ 5 দিয়ে আমরা দেখব যে হেডটা কোথায় আছে, তারপরে লাইকা ঠিক মতো আছে কিনা সেটা দেখবো, ইউট্রাসের কন্ট্রাকশন কতক্ষণ পর পর কয়টা কন্ট্রাকশন অ্যাপেয়ার করতেছে সেটা দেখবো, এবং আমরা পারভেশনাল এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে আমরা কি দেখবো? ইজ দেয়ার ইন ইজ ডিসপ্রপোর্শন, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন আছে কিনা, ম্যাল প্রেজেন্টেশন আর ম্যাল পজিশন আছে কিনা, যদি থাকে দেন সেগুলোকে আমরা অ্যাকর্ডিংলি সেই ম্যানেজমেন্টগুলো করব। এবং প্রপার ম্যানেজমেন্ট অফ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার করতে হবে। ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার কি হচ্ছে? ফার্স্ট স্টেজ অফ দ্য লেবার হলো সার্ভাইকাল ডাইলেটেশন ফলোড বাই দ্য ডেলিভারি অফ, সার্ভাইকাল ডাইলেটেশন হতে হবে এবং ফিটাসের হেডটা ফার্স্ট স্টেজ অফ দ্য লেবারের যে ম্যানেজমেন্ট সেটাকে আমাদের করতে হবে। এবং আমরা এক্ষেত্রে অবশ্যই যদি প্রলং লেবার হয়ে থাকে এবং পার্টিকুলারলি ইফ দ্য মেমব্রেন ইজ রাপচার, সেই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট বলতে অবশ্যই প্রোফাইলিটিক অ্যান্টিবায়োটিক দিব, যাতে রিপিটেড পারভেজাল এক্সামিনেশন করে যাতে অ্যাসেন্ডিং ইনফেকশন না হয়, পরে যাতে কোরিওঅ্যামনাইটিস ডেভেলপ না করে এবং মার্জিন ইনফেকশন যাতে না হয়, সেপসিস যাতে না হয়, সে কারণে আমরা প্রোফাইলাইটিক অ্যান্টিবায়োটিক দিব। আর অ্যামনিওটমি আমরা করতে হবে। কেন আমরা অ্যামনিওটমি করবো? আমরা যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে হাইপোটোনিয়া থাকলে দেখা যায় যে রাপচার মেমব্রেন হয় না, মেমব্রেনটা ইনট্যাক্ট থাকতেছে, কিন্তু আমাদেরকে অ্যাসেস করতে হলে অ্যামনিওটমি করতে হবে, তার মানে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করবো। কেন করব? এটা করলে আমাদের দুইটা হেল্প হবে। একটা হচ্ছে আমরা লাইকারের কালারটা বুঝতে পারবো যে ইজ দেয়ার ইজ ফিটাল ডিসিজ, লাইকার ইজ ওয়েদার ক্লিয়ার অর মেকানিয়াম স্টেইন। মেকানিয়াম স্টেইন থাকলেও আমরা বুঝবো আইদার লাইটলি মেকানিয়াম স্টেইন অথবা ডিপলি স্টেইন, এটা বোঝা যাবে। অথবা আমরা এখানে আরেকটা যেটা কি করবে, যখন অ্যামনিওটমি যখন করা হয়ে থাকবে, এই যে অ্যামনিওটমি করার জন্য যে পানিটা রিলিজ হবে এবং ওখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, সেই প্রোস্টাগ্ল্যান্ডিনটা তখন সার্ভাইকাল ডাইলেটেশনটাকে ফ্যাসিলিটেট করবে এবং ইউট্রাইন কন্ট্রাকশনটাকে ইনিশিয়েট করবে, এবং তখন আমাদের ভ্যাজানাল ডেলিভারিটা ইজি হবে। এবং তখনই আমরা অ্যামনিওটমি করবো ইফ দ্য সার্ভিক্স ডাইলেটেশন ইজ মোর দেন 3 সেন্টিমিটার অ্যান্ড দ্য প্রেজেন্টিং পার্ট অকুপাই ওয়েল ইন দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট। আমরা আগে কিন্তু কখনো অ্যামনিওটমি করবো না বা রাপচার করবো না। রাপচার মেমব্রেনও কিছু ইন্ডিকেশন আছে। কখন করব? ইফ যে প্রেজেন্টিং পার্টটা প্রপারলি অকুপাই হয়েছে লোয়ার ইউট্রাইন সেগমেন্টে, ভ্যাজানাল ডেলিভারি ইজ অ্যামিনেবল, অ্যান্ড ইফ দ্য সার্ভিক্স ইজ ডাইলেটেশন ইজ মোর দেন 3 সেন্টিমিটার, তখনই আমরা অ্যামনিওটমি করবো। তাহলে সেটা ফ্যাসিলিটেট করবে লেবারকে, এবং আমরা তখন বুঝতে পারবো যে লাইকারের কালার ঠিক আছে কিনা, যে আমরা নর্মাল লেবারেই আমরা যাবো নাকি আমরা এক্ষেত্রে কোনো অপারেটিভ ডেলিভারির দিকে যাবো কিনা। এবং অ্যামনিওটমি করলে আমাদের যেটা হয়ে থাকে, যেটা বলছিলাম যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করবে, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজের সাথে সাথে এটা অক্সিটোসিন কে স্টিমুলেট করে এবং ইউট্রাসের রিফ্লেক্স স্টিমুলেশন অফ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন ওয়েন দ্য প্রেজেন্টিং পার্ট ব্রট ক্লোজ টু দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট। তাহলে সব কিছু মিলে কি হয়, তখন ফ্যাসিলিটেট হয় নর্মাল ডেলিভারি। এবং অক্সিটোসিন যেটা যদি নর্মাল তো রিলিজ হচ্ছে, ইউট্রাসে কন্ট্রাকশন হচ্ছে, সাথে আমরা যদি কি করব, যদি আমরা দেখি যে সেভাবে ইফেক্টিভ ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে, প্রোভাইডিং দ্যাট দেয়ার ইজ নো কন্ট্রাকশন ফর ইট, তখন আমরা যদি দেখি যে এফিসিয়েন্ট যে ইউট্রাইন কন্ট্রাকশন দরকার হয়ে থাকে সার্ভিক্সের ডাইলেটেশনের সাথে ডেলিভারি প্রসিড করতে, সেরকম যদি না থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিটোসিন রাপচার মেমব্রেন করে আমরা কি করব, অক্সিটোসিন ড্রিপ স্টার্ট করব। অক্সিটোসিন ড্রিপ কতটুকু দিব আমরা? 5 ইউনিট অফ দ্য অক্সিটোসিন, সাধারণত 500 ml অফ রিঙ্গার ল্যাক্টিস স্যালাইনের মধ্যে দিয়ে আমরা ইনফিউশন স্টার্ট করবো। 10 ড্রপস পার মিনিট করবো এবং ইনক্রিজিং গ্র্যাজুয়ালি টাইট্রেশনের মাধ্যমে করবো। কতক্ষণ? টু গেট ইফেক্টিভ ইউট্রাইন কন্ট্রাকশন। তার মানে 3টা ইউট্রাইন কন্ট্রাকশন 10 মিনিটসে আসতেছে, ওই পর্যন্ত অ্যাচিভ করার মতো করা পর্যন্তই আমরা ওইভাবে গ্র্যাজুয়ালি টাইট্রেট করবো ইউট্রাইনের অক্সিটোসিনের ডোজ। তাহলে স্টার্ট করবো আমরা 10 ড্রপসে, দেন গ্র্যাজুয়ালি আমরা টাইট্রেশন করবো টিল দ্য ইফেক্টিভ ইউট্রাইন কন্ট্রাকশন। তার মানে কতটুকু সেটা হবে? 3টা কন্ট্রাকশন পার 10 মিনিটসে, সেই পর্যন্ত। এবং আমরা যদি দেখি যে হ্যাঁ এই করে কন্ট্রাকশন হচ্ছে, তাহলে তো ভালো, যে ডাইলেটেশন প্রপারলি হচ্ছে। কিন্তু দেখা গেল যে না, আমাদের সেই ক্ষেত্রে ডেলিভারি হেড এসে তারপরেও দেখা যায় ফুল ডাইলেটেশন কন্ট্রাকশনও হচ্ছে, কিন্তু কোনো কারণে ইউট্রাসটা ফিটাসের হেড এসে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফোর্সেপ ডেলিভারি করতে পারি লিবারাল এপিসিওটমি দিয়ে, অথবা আমরা ভ্যাকুয়াম এক্সট্রাকশন করতে পারি, অথবা আমরা ব্রিজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ব্রিজ এক্সট্রাকশন করতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্টিং পার্ট। এবং এই ক্ষেত্রে ক্রাইটেরিয়া যেগুলো থাকে একটা ফোর্সেপ ডেলিভারি করতে বা একটা ভ্যাকুয়াম ডেলিভারি, সেই ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে কিনা সেগুলো দেখে আমরা সেই ধরনের অপারেটিভ ভ্যাজানাল ডেলিভারি করব।
অথবা যদি দেখা যায় যে না আমাদের অপারেটিভ ভ্যাজাইনাল ডেলিভারি করা সম্ভব হবে না, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ডেলিভারি বা অ্যাবডোমিনাল ডেলিভারি যেটা দ্যাট মিনস সিজারিয়ান সেকশন করবো। এখন অপারেটিভ ডেলিভারি যদি করে থাকি সেক্ষেত্রে আমাদের কী কী ক্রাইটেরিয়া দেখতে হবে, যে সার্ভিক্স ইজ ফুলি ডাইলেটেড অ্যান্ড দ্য ভ্যাজাইনাল ডেলিভারি ইজ ইমিনেন্ট, মানে এখনই হয়ে যাবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা তখন কি করব, আমরা ওই ক্ষেত্রে অবশ্যই লিবারাল এপিসোডিয়ামও দিব, আমরা ফোর্সে ব্লেড আমরা রেডি করতে পারি, অথবা ভ্যাকুয়াম এক্সট্রাকশন করতে পারি, ভ্যাকুয়ামটা আমরা মেশিন এনে করে এবং প্রপারলি ভ্যাকুয়ামের কাপটাকে দিয়ে আমরা ভ্যাকুয়ামটা উঠিয়ে নিয়ে আমরা ডেলিভারি করতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে না এটা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই মেথড যদি ফেল হয় আমরা তখন অক্সিটোসিন ড্রিপটা স্টপ করে দিব, দিয়ে ইমিডিয়েটলি পেশেন্টকে আমরা যেহেতু এরকম যদি হয়ে থাকে যে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, মানে ডেলিভারি হচ্ছে না, তারপরে তার মানে দেয়ার মে বি চান্স অফ ফিটাল ডিস্ট্রেস, সো এক্ষেত্রে আমরা অক্সিটোসিনটা ইমিডিয়েটলি স্টপ করে দিব, কারণ অক্সিটোসিনটা আরও মোর কন্ট্রাকশন করবে, আরও বেশি ফিটাল ডিস্ট্রেস করবে। আমরা অক্সিজেন স্টপ করে আমরা মাকে অক্সিজেন দিব যাতে ফিটাল ডিস্ট্রেসটা না হয়, এবং ইমিডিয়েটলি আমরা পেশেন্টকে শিফট করব ওটিতে, এবং আমরা ওটিতে অ্যানাস্থেসিওলজিস্ট তো থাকবে, ইন প্রেজেন্স অফ দ্য নিওনেটোলজিস্ট আমরা এই ডেলিভারি করে নিওনেটোলজিস্টের হাতে বাচ্চাটাকে আমরা দিব, যদি আমরা এই হসপিটাল ডেলিভারিগুলো করতে পারি। বাট ইফ এটা হয়ে থাকে যদি কোনোটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বা বাসাতেও যদি এর ধরনের হয়ে থাকে, এই ক্ষেত্রে অবশ্যই যদি হোম মানে ধাত্রী দিয়ে বা ট্রেন ব্রাথ অ্যাটেন্ডেন্স দিয়ে যদি হোম ডেলিভারি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই অক্সিটোসিনটা বন্ধ করে দিতে হবে, প্লেন ড্রিপ স্টার্ট করতে হবে, এবং ইমিডিয়েটলি মাকে অবশ্যই এরকম কোনো সেন্টারে ট্রান্সফার করতে হবে যেখানে সিজারিয়ান সেকশনের ফ্যাসিলিটিসগুলো আছে, ব্লাড ট্রান্সমিশনের ফ্যাসিলিটিসগুলো আছে। বাট যদি হসপিটাল ম্যানেজমেন্ট হয় তাহলে তো সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই, পেশেন্টকে আমরা লেবার থেকে রুম থেকে সরাসরি আমরা অপারেশনের থিয়েটারে আমরা নিয়ে যাব, আমরা আমাদের কলিগদেরকে অ্যাসিস্ট করার জন্য নিব, এবং অ্যানাস্থেশিয়ার সাথে সাথে আমরা নিওনেটোলজিস্টকেও কল করব, কারণ অনেক ক্ষেত্রে এই সময় বাচ্চা যদি অ্যাসফিক্সিয়েটেড বের হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার রিসাসিটেশন লাগবে। তো এটা হলো হাইপোটনিক ইউট্রাইন কন্ট্রাকশন ম্যানেজমেন্ট। এখন হাইপোটনিক ইউট্রাইন ইনার্শিয়া যদি হয়ে থাকে, হাইপারটনিক ইউট্রাইন ইনার্শিয়া, তার মানে এখানে ইনকোঅর্ডিনেটেড বা আনকোঅর্ডিনেটেড ইউট্রাইন অ্যাকশন যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করব। এটার আবার দুইটা ভাগ আছে, একটাকে বলা হচ্ছে কলিক ইউট্রাস আর একটা হচ্ছে হাইপারঅ্যাক্টিভ লোয়ার সেগমেন্ট। কলিক ইউট্রাসটাতে কি হচ্ছে, দেয়ার ইজ ইনকোঅর্ডিনেশন অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন। আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে হাইপারটনিকের মধ্যে কতগুলো পার্ট, তার মধ্যে একটা হলো কলিক ইউট্রাস আর একটা হচ্ছে হাইপারঅ্যাক্টিভ লোয়ার ইউট্রাইন সেগমেন্ট। কলিক ইউট্রাসে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কলিকি মানে ইনকোঅর্ডিনেশন অফ দ্য ইউট্রাসের বিভিন্ন জায়গা থেকে পেসমেকার হয়ে একটা ইনকোঅর্ডিনেটেড কন্ট্রাকশন তৈরি করতেছে এবং ডিফারেন্ট পার্ট অফ দ্য ইউট্রাসের থেকে। আর হাইপারটনিক লোয়ার ইউট্রাইন সেগমেন্টে কি হচ্ছে, এখানে সাধারণত আপার সেগমেন্ট, এটাতে কি হলো, ডমিনেন্স অফ দ্য আপার সেগমেন্টটা লস্ট হয়ে যাচ্ছে। সাধারণত ইউট্রাসের যে কন্ট্রাকশনের যে পোলারিটিটা কি থাকে, আপার সেগমেন্টটা ডমিনেন্ট নেয়, ওখান থেকে কন্ট্রাকশন অ্যাপিয়ার করে, এবং লোয়ার সেগমেন্টটা প্যাসিভ থাকে, এবং এটা আজ গ্র্যাজুয়ালি এখানে গিয়ে কন্ট্রাকশনটা চলে যাচ্ছে। বাট হাইপার অ্যাক্টিভ লোয়ার ইউট্রাইন সেগমেন্টে কি হচ্ছে, সেখানে ইউট্রাসের যে আপার সেগমেন্টের যে অ্যাক্টিভনেসটা সেটা সেই ডমিনেন্সিটা নিয়ে নিচ্ছে লোয়ার ইউট্রাইন সেগমেন্ট। সো সেখানে দেখা যাচ্ছে আপার ইউট্রাইন সেগমেন্টের থেকে লোয়ার ইউট্রাইন সেগমেন্টটা বেশি হাইপার অ্যাক্টিভ বা বেশি কন্ট্রাক্টেড থাকতেছে, যে কারণে সার্ভিক্যাল ডাইলেটেশন হচ্ছে না, এবং সে কারণে ইউট্রাসের ডেলিভারিটা হয় না। সাধারণত এটা কী ধরনের ক্লিনিক্যাল ফিচার থাকে, দ্য কন্ডিশন ইজ মোর কমন ইন কেস অফ দ্য প্রাইমারি গ্র্যাভিডা অ্যান্ড ইট ইজ ইউজুয়ালি ক্যারেক্টারাইজড বাই প্রলং লেবার। অবশ্যই সব ক্ষেত্রে যখন ইনকোঅর্ডিনেট ইউট্রাইন কন্ট্রাকশন থাকে, লেবারটা সবসময় প্রলংড হয়ে যেয়ে থাকে। Uterine contraction are irregular and more painful, and the pain is felt before and throughout the contraction with marked lower back pain, and often there is occipito-posterior position. ইনকোঅর্ডিনেটেড এই পেনগুলোতে সাধারণত দেখা যাচ্ছে যে সাধারণত এটাতে ইউট্রাইন কন্ট্রাকশনটা ইরেগুলার, খুবই পেইনফুল হচ্ছে, এবং পেনটা সাধারণত পুরোটা কন্ট্রাকশনের সময় জুড়েও যেমন থাকতেছে এবং ব্যাকে থাকতেছে পেইনটা। ইউজুয়ালি অবস্ট্রাকশন লেবারের ক্ষেত্রে সামনের দিকে পেইনটা ফিল হয়ে থাকে, বাট যখন ইনকোঅর্ডিনেট ইউট্রাইন কন্ট্রাকশন যেটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যাকে, মানে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন যেটা, ওই জায়গা থেকে ব্যাকে মা পেইনটা ফিল করে। এবং হাই রেস্টিং ইন ইউট্রাইন প্রেশার, আমরা যদি ইন্ট্রা ইউট্রাইন প্রেশার মেজার করে থাকি, সেখানে দেখা যায় যে ইন বিটুইন কন্ট্রাকশনের মধ্যে ইউট্রাসের যে টোকোগ্রাফি যদি মেজারমেন্টের করি, নর্মাল ভ্যালু থাকে সাধারণত 5 থেকে 10 মিলিমিটার মার্কারি, বা যখন ইনকোঅর্ডিনেটে এই ধরনের ইউট্রাইন কন্ট্রাকশন হয়ে থাকে তখন ইন বিটুইন কন্ট্রাকশন দের ইজ নো রিল্যাক্সেশন, এবং ইউট্রাসের ভিতরে যদি টোকোমেট্রিক মেজারমেন্ট করা হয়ে থাকে দেখা যায় ইউট্রাসের ভিতরে প্রেশারটা অনেক বেশি থাকে। এবং সার্ভিক্যাল ডাইলেটেশন যেটা বলছিলাম, দ্যার ইজ স্লো সার্ভিক্যাল ডাইলেটেশন, সার্ভিক ডাইলেটেশন হয় না।
এবং প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেমব্রেন হয়ে যায় অনেক ক্ষেত্রে। কি হচ্ছে, ইউট্রাসটা কন্ট্রাক্ট করতেছে কন্টিনিউয়াস, কিন্তু সার্ভিক্স ডাইলেটেশন হচ্ছে না। অনেক সময় সার্ভিক্স ডাইলেটেশন না হওয়ার আগেই যেহেতু ইউট্রাসটা প্রমিনেন্টলি কন্ট্রাক্ট করতেছে, অনেক সময় মেমব্রেন রাপচার হয়ে থাকে। প্রিম্যাচুর রাপচার অফ দ্য মেমব্রেন অনেক সময় এই ক্ষেত্রে হয়ে থাকে। এবং ফিটাল অ্যান্ড ম্যাটারনাল ডিস্ট্রেস হয়ে থাকে। কেন ফিটাল ডিস্ট্রেস অ্যান্ড ম্যাটারনাল ডিস্ট্রেস? কারণ ইউট্রাসটা কন্ট্রাক্ট করতেছে, ফিটাসকে আটকিয়ে রাখতেছে, বাট ফিটাসের তো দরজা খোলা নেই। সে এমন একটা আবদ্ধ রুমে আছে যে তাকে চারিদিক থেকে চাপা হচ্ছে, কিন্তু সে তো বের হতে পারছে না। ফলে সেক্ষেত্রে অনেক সময় কর্ড কম্প্রেশন হতে পারে, ফিটাসের এই ক্ষেত্রে ফিটাল ডিস্ট্রেস হতে পারে, প্লাসেন্টার সার্কুলেশন কম হয়ে যাবে, ফিটাল হাইপোক্সিয়া, ফিটাল ডিস্ট্রেস হতে পারে। এবং ম্যাটারনালও ডিস্ট্রেস হয়, কারণ কন্টিনিউয়াস পেইন এবং অ্যাগনি, এটাতে মার প্যারাসিম্প্যাথিক্যাল এবং সিম্প্যাথিক ওভার অ্যাক্টিভিটিগুলো হওয়ার জন্য মা এক্সস্টেড হয়ে যায়। এবং এখানেও ফিচার অফ অবস্ট্রাক্টেড লেবারের যে ফিচার, যেগুলো এক্সহর্শন, তারপর ডিহাইড্রেশন, এই ফিচারগুলো এর ক্ষেত্রে হয়ে থাকে। অলিগোরিয়া এর ডেভেলপ করে। এবং সাধারণত এই ক্ষেত্রে আমাদের কি আমরা ক্লিনিক্যাল ফিচার আমরা যেটা পাই, যেটার মধ্যে আমরা এটা ম্যানেজমেন্ট করতে হবে। হাইপোটনিক ইউট্রাসে যেরকমভাবে আমি বলছিলাম, এটার ক্ষেত্রেও তাই। আমাদেরকে অবশ্যই ম্যাটারনাল যদি ডিহাইড্রেশন, ম্যাটারনাল যদি অ্যাগনি বা ম্যাটারনাল ডিস্ট্রেস যদি থাকে, আমাদেরকে সেটাকে প্রথমেই কারেকশন করতে হবে। অবশ্যই আমাদেরকে ফ্লুইড স্টার্ট করতে হবে, যে ম্যাটারনাল ডিহাইড্রেশন কারেক্ট করতে একটা, সেটার সাথে সাথে ক্যাথেটারাইজেশন করতে হবে, যাতে আমরা ইনপুট আউটপুট ম্যানেজ এটা করতে পারি, যে মায়ের আমরা যে পরিমাণ ফ্লুইড দিলাম সে পরিমাণ ইউরিন আউটপুট হচ্ছে কিনা, বা ফ্লুইড ইনপুট আউটপুট মেজারমেন্টের জন্য। এবং এটাতে কি হয়, অবস্ট্রাকশনটাও রিলিভ হয়। কারণ যদি ব্লাডার ডিস্টেনশন থাকে, তাহলে কিন্তু অনেক সময় ফিটাল পার্ট, প্রেজেন্টিং পার্ট নামে না। সুতরাং আমরা জেনারেল ম্যানেজমেন্ট যেটা, সেটা অবশ্যই করতে হবে। আইভি ফ্লুইড দিতে হবে, রিঙ্গাল একটা সলিউশন। আমরা যদি অক্সিটোসিন দিয়ে থাকি, সেটা অবশ্যই স্টপ করতে হবে। মাকে অক্সিজেন দিতে হবে, মার পজিশনটাকে চেঞ্জ করতে হবে, ক্যাথেটারাইজেশন করতে হবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে টিম ম্যানেজমেন্ট করতে হবে। এবং মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কী দিব, আমরা অ্যানালজেসিক দিতে পারি এবং অ্যান্টিস্পাজমেটিক প্যাথিডিন দিতে পারি। প্যাথিডিন দিলে কিন্তু দুইটা কাজ হয়, মায়ের যে এক্সহশন যেটা এবং পেইন রিলেটেড যে এক্সহশন, হার্ট রেট বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া হয়, হার্টের উপরে যে এক্সহশনটা হয় সেটাও যেমন রিলিজ হয়, সেক্ষেত্রে কিন্তু প্যাথিডিন সার্ভিক্যাল ডাইলেটেশনের উপরে কাজ করে। প্যাথিডিন বোথ অ্যানাস্থেশিয়া এবং অ্যানালজেসিয়া এবং সার্ভিক্যাল ডাইলেটেশন সব কিছুর উপরে কাজ করে থাকে। এবং এপিডুরাল অ্যানালজেসিয়াও আমরা কিন্তু দিতে পারি। এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়েও কিন্তু ডেলিভারিটা করা যেতে পারে। ইট মে বি গুড বেনিফিট মায়ের জন্য। কিন্তু আমরা যদি দেখি যে না, এই মেডিকেল ম্যানেজমেন্ট যেমন অ্যানালজেসিয়া বা অ্যান্টিস্পাজমোটিক প্যাথিডিন বা এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়েও কোনোভাবে এই মানে হাইপারটনিক কন্ট্রাকশনটাকে আমরা রিলিজ করতে পারছি না এবং আমরা লেবার প্রোগ্রেস হচ্ছে না, সেক্ষেত্রে আমরা স্টপ করে দিব এগুলো দেওয়া, অক্সিটোসিন দেওয়া বন্ধ করে দেবো, মাকে অক্সিজেন দিব। এবং আমরা এক্ষেত্রে তখন আমরা অ্যাসেস করবো যে না, দেয়ার মে বি সাম প্যাথোলজি, যে আইদার দেয়ার মে বি ডিসপ্রপোর্শনেট অর দেয়ার মে বি, কারণ এখানে যে আমি যেটা বলছিলাম যে সার্ভিক্স ডাইলেটেশন না করলে তো আর সেটা হবে না। সো দেয়ার মে বি যে সার্ভিক্স মে নট বি ডাইলেটেড, অথবা এমন অনেক সময় দেখা যাচ্ছে যে সার্ভিক্স ডাইলেটেশন হচ্ছে যে হারে, তার আগেই ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করে গিয়েছে, যে মেকোনিয়াম স্টেইন লাইকার পেলাম আমরা, ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, ফিটাসের হার্ট রেট অনেক বেশি, ফিটাসের মুখ মানে আমরা যদি সিটিজি করি, সিটিজির মধ্যে দেখলাম যে এটা নন রিঅ্যাসিউরিং সিটিজি, এবং দেন মেবি ডিসপ্রপোর্শনেটলি ফিটাল পার্ট আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই ক্ষেত্রে আমরা ওয়েট না করে আমরা সিজারিয়ান সেকশন ইজ দ্য গুড চয়েস ফর দিস টাইপ অফ মানে কন্ট্রাকশনের জন্য, তখন আমরা সিজারিয়ান সেকশন করব। আচ্ছা, এখন আসি আমরা সার্ভিক্যাল ডিস্টোশিয়া। সার্ভিক্যাল ডিস্টোশিয়া কি, যেটা আমি বললাম, সার্ভিক্যাল ডিস্টোশিয়া যেটা হচ্ছে, সার্ভিক্যাল ডিস্টোশিয়া হচ্ছে there is failure of the dilatation of the cervix within a reasonable time in spite of the good regular uterine contraction। তার মানে সার্ভিক্যাল ডিস্টোশিয়া কখন হচ্ছে, ইনিশিয়ালি ইউট্রাসের কন্ট্রাকশনটা খুব সুন্দরভাবে অ্যাপেয়ার করেছিল, একদম যেভাবে হয় সাধারণত ফান্ডাসের কন্ট্রাকশনটা অ্যাপেয়ার করে নিচে আস্তে আস্তে যায়, সেরকম ছিল। ইনিশিয়ালি পোলারিটিটাও সুন্দরভাবে মেনটেন হচ্ছিল, হতে হতে একসময় দেখা যাচ্ছে না, ইউট্রাসের কন্ট্রাকশনটা যতটুকু সেই হার অনুযায়ী, সেই অনুপাতে সার্ভিক্সের ডাইলেটেশনটা হচ্ছে না। ইনস্পাইট অফ দ্য গুড ইউট্রাইন কন্ট্রাকশন দের ইজ ফেলিয়ার অফ দ্য ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, তখন আমরা এটাকে বলবো সার্ভিক্যাল ডিস্টোশিয়া। অ্যান্ড সার্ভিক্যাল ডিস্টোশিয়া আবার দুই রকম হয়ে থাকে, একটা হলো প্রাইমারি সার্ভিক্যাল ডিস্টোশিয়া, আর একটা হলো সেকেন্ডারি সার্ভিক্যাল ডিস্টোশিয়া। প্রথমে আমি বলি যে প্রাইমারি সার্ভিক্যাল ডিস্টোশিয়া। প্রাইমারি সার্ভিক্যাল ডিস্টোশিয়া এটাকে বলা হয়ে থাকে আর একটা নাম, সেটা হলো ফাংশনাল সার্ভিক্যাল ডিস্টোশিয়া। তার মানে এটা সাধারণত হচ্ছে প্রথম থেকে এই ধরনের সার্ভিক্যাল ডিস্টোশিয়াটা হচ্ছে ইনস্পাইট অফ দ্য অ্যাবসেন্স অফ এনি অর্গানিক লেশন and the well effacement of the cervix, the external os of the cervix fail to dilate it। তার মানে কি দাঁড়াচ্ছে,
প্রথমে খুব সুন্দর সার্ভাইকাল ডাইলেটেশন ছিল, প্রথমে খুব সুন্দর ইউট্রাইন কন্ট্রাকশন ছিল, সেই অনুযায়ী সার্ভাইকাল ডাইলেটেশনটা হতে হতে দেখা যাচ্ছে যে সার্ভাক্সটা হঠাৎ করে সার্ভিক্স ডাইলেটেশনটা সেই হারে হচ্ছে না, এবং সার্ভিক্যাল এক্সটার্নাল লসটা ফেল টু ডাইলেট, ইন্টারনাল লসটা ডাইলেট করছে বাট এক্সটার্নাল লস যেটা সেটা ফেল টু ডাইলেটেড। This may be due to the lack of softening of the cervix during pregnancy, or there is cervical spasm resulted from the overactive sympathetic tone. হয়তো বা সার্ভিক্সে যে নর্মাল যে হারে ডাইলেটেশন সেটা হচ্ছে না, সার্ভিক্যালে যে সফটেনিংটা যেভাবে হওয়া উচিত সেইভাবে হচ্ছে না, সার্ভিক্সে স্পাজম হচ্ছে, এবং সেই স্পাজম কেন হচ্ছে? ডিউ টু দ্য ওভার অ্যাক্টিভ সিম্প্যাথেটিক টোন। সেটার জন্য এই ধরনের প্রাইমারি বা ফাংশনাল সার্ভিক্যাল ডিস্টোসিয়া হচ্ছে। তার মানে দের ইজ সার্ভিক্যাল ডিস্টোসিয়া ডিউ টু সাম ফাংশনাল কজ, এবং এটা প্রথম থেকেই থাকছে। আর সেকেন্ডারি বা অর্গানিক সার্ভিক্যাল ডিস্টোসিয়া কোনটা? সেটা হচ্ছে যদি এমন হয় যে সার্ভিক্সে কোনো প্যাথোলজি ছিল, যেমন তার সিআইএন ছিল, সিআইএন থাকার জন্য তার লিপ অপারেশন করা হয়েছিল, অথবা সার্ভিক্যাল কোনাইজেশন করা হয়েছিল তার, অথবা সার্ভিক্যাল কোন বায়োপসি নেওয়া হয়েছিল, অথবা তার সার্ভিক্স লং ছিল সেক্ষেত্রে ফদারগিল অপারেশন করা হয়েছিল, অথবা তার সিএ সার্ভিক্স ছিল এবং সিএ সার্ভিক্সের জন্য তার সার্ভিক্সের ওই অংশটাকে ওভাবে অপারেশন করা হয়েছে, অথবা তার দেখা গিয়েছিল যে সার্ভিক্সে কোনো অবস্টেটিক্যাল ট্রমা ছিল আগের থেকে, অথবা সার্ভিক্সে কোনো কারণে নেমোথিয়ান সিস্ট ছিল, বা ক্রনিক সার্ভিসাইটিসের জন্য সার্ভিক্সে কটরাইজেশন হয়েছিল, সেই ক্ষেত্রে সার্ভিক্সে ফাইব্রোসিস হয়েছে, যে কারণে সার্ভিক্সের দ্যার ইজ অর্গানিক প্যাথোলজি, এবং সেই জন্য সার্ভিক্সের ডাইলেটেশন হচ্ছে না, সেইটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি সার্ভিক্যাল ডিস্টোসিয়া। এবং অনেক সময় এমন হয়েছে যে অথবা এমন দেখা গেল যে সার্ভিক্সে মায়োমা আছে, বা সার্ভিক্সে কার্সিনোমা আছে, সার্ভিক্সে কোনো পলিপ আছে। তো দিস আর দ্য কজ অফ সেকেন্ডারি সার্ভিক্যাল ডিস্টোসিয়া অথবা অর্গানিক সার্ভিক্যাল ডিস্টোসিয়া। তো এই ধরনের কজ থাকলেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্ভিক্সটা ডাইলেটেশন হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট, এখন আসি আমরা ম্যানেজমেন্ট তো আমরা অবশ্যই করবো। কী কমপ্লিকেশন হতে পারে আমাদের এই ধরনের সার্ভিক্যাল ডিস্টোসিয়া থাকলে? সাধারণত এই ধরনের সার্ভিক্যাল ডিস্টোসিয়া থাকে তাহলে অনেক সময় অ্যানুলার ডিটাচমেন্ট অফ দ্য সার্ভিক্স হয়। আমি বোধহয় এর আগে ক্লাসে বলেছিলাম যে সার্ভিক্সে অ্যানুলার ডিটাচমেন্ট, তার মানে সার্কামফারেন্সিয়ালি পুরো সার্ভিক্সটা খুলে চলে আসে। কেন হয়? কারণ প্রেজেন্টিং পার্ট এবং পিভিএক্স ইনফাইসিস এই দুটার মাঝখানে সার্ভিক্সের লিপটা টাইট হয়ে ফিট হয়ে থাকে, সেখানে তখন ইস্কেমিক নেক্রোসিস হয়ে চাপ খেয়ে ওখান থেকে পুরো অ্যানুলার ডিটাচমেন্ট অফ দ্য সার্ভিক্স হয়ে থাকে, এবং সেক্ষেত্রে পুরো দেখা যায় যে সার্ভিক্সের ওই জায়গাটা অ্যানুলার ডিটাচমেন্টে পুরোটা বের হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে কিন্তু ব্লিডিংটা অতটা হয়ে থাকে না, কারণ যেহেতু এখানে নেক্রোসিস হয়ে যায়, এবং সারপ্রাইজিংলি দেখা যায় যে ব্লিডিং ফ্রম দ্য সার্ভিক্স ইজ মিনিমাল বিকজ অফ দ্য ফাইব্রোসিস অ্যান্ড অ্যাভোস্কুলার প্রেশার নেক্রোসিস লিডিং টু দ্য থ্রোম্বোসিস অফ দ্য ভেসেল বিফোর ডিটাচমেন্ট। সো এই ক্ষেত্রে দেখা যায় যে সার্ভিক্স অ্যানুলার ডিটাচমেন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে ব্লিডিংটা ততটা বেশি হয় না, বাট সার্ভিক্সটা পুরোটা দেখা যায় সার্কামফারেন্সিয়ালি সেটা বের হয়ে আসতেছে। অথবা কি হতে পারে? এই ক্ষেত্রে রাপচার অফ দ্য ইউট্রাস হতে পারে, স্পাস্টিক লোয়ার সেগমেন্ট হচ্ছে, সার্ভিক্যাল ওরকম হচ্ছে না। সো উপরে যে কনিক প্রেশারের জন্য অনেক সময় রাপচার অফ দ্য ইউট্রাস হয়ে থাকে। মাল্টিগ্র্যাভিডা হলে তো অবশ্যই রাপচার হবে, আর যদি একটু প্রাইমারি যেটা হয় তাদের ক্ষেত্রে একটু রাপচারটা কম হয়ে থাকে। আর আরেকটা যেটা কি হতে পারে কমপ্লিকেশন, পোস্টপার্টাম হেমোরেজ। ইফ দ্য সার্ভিক্যাল ল্যাসারেশন, সার্ভিক্যাল টিয়ার যদি হয়, সার্ভিক্যাল ল্যাসারেশন হয়ে থাকে, যদি সার্ভিক্যাল ভেসেল যদি ওপেন আপ হয়ে যেতে থাকে, এবং যদি সার্ভিক্যাল টিয়ারটা এক্সটেন্ড করে একদম মেইন ইউট্রাইন ভেসেল ওপেন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু পোস্টপার্টাম হেমোরেজ হবে। পোস্টপার্টাম হেমোরেজ, এবং সেই ক্ষেত্রে পোস্টপার্টাম হেমোরেজের সাথে রিলেটেড কি হতে পারে? সেপসিস, ইনফেকশন এবং আদার কোমরবিডিটিসগুলো হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই ক্ষেত্রে তাহলে আমাদেরকে প্রপারলি ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবো আমরা? যদি অর্গানিক ডিস্টোসিয়া থাকে, তার মানে আমরা আগে থেকেই জানি যে দেয়ার ইজ প্যাথোলজি, দেয়ার ওয়ার প্যাথোলজি ইন দ্য সার্ভিক্স, যে সার্ভিক্যাল কোনাইজেশন অথবা সার্ভিক্সে অ্যাম্পুটেশন অথবা সার্ভিক্সে ডাইলেটেশন, কি লিপ অপারেশন হয়েছিল, অথবা সার্ভিক্সে কটরাইজেশন হয়েছিল, কোন ভ্যাকসিন নেওয়া হয়েছিল, এগুলো যদি আগে থেকে আমাদের জানা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সিজার সেকশন ইজ আমাদের ফার্স্ট চয়েস। আমরা কোনোরকমভাবে সেক্ষেত্রে আমরা নর্মালের জন্য চিন্তাভাবনা করবো না। কিন্তু যদি ফাংশনাল ডিস্টোসিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি চিন্তা করতে পারি যে আমরা যদি দেখি যে এরকম হয়েছে, সেক্ষেত্রে আমরা প্যাথিডিন দিতে পারি, অ্যান্টিস্পাজমেটিক দিতে পারি। প্যাথিডিন কী করবে? তখন গুড ডাইলেটেশন করতে পারে এবং পেইনটা রিলিফ করতে পারে। আর কি করতে পারে? সার্ভিক্যাল ডাইলেটেশন থেকে আরও ফ্যাসিলিটেট করতে পারি। কিন্তু যদি দেখা যায় না, আমরা প্যাথিডিনও দিলাম, অ্যান্টিস্পাজমেটিকও দিলাম, কিন্তু তারপরেও সার্ভিক্যাল ডাইলেটেশনটা ওরকমভাবে আপ টু দ্যাট মার্ক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা তখন সিজার সেকশনে চলে যাব। আমরা আর
এটার জন্য ওয়েট করবো না। তাহলে এটাই হচ্ছে ম্যানেজমেন্ট অফ সার্ভিক্যাল ডিস্টোসিয়া। তো মোটামুটিভাবে আমার মনে হয় আমি তোমাদেরকে চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে অ্যাবনর্মাল ইউট্রাইন অ্যাকশন কী ধরনের হতে পারে এবং কীভাবে আমরা ম্যানেজ করবো সেটার জন্য। তো সব ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো জিনিসের নর্মালটাই ভালো। যখন নর্মাল থেকে ডাইভার্ট হয়ে অ্যাবনর্মালিটির দিকে যায় তখনই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। সুতরাং একটা লেবার যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি প্রত্যেকটা স্টেজে, একদম ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ অফ দ্য লেবার, এবং আমরা যদি পার্টোগ্রাফ মেনটেন করতে পারি, তাহলেই কিন্তু আমরা প্রপার ওয়েতে একটা লেবার একদম মানে থার্ড স্টেজ পর্যন্ত, এবং অবশ্যই ফোর্থ স্টেজও বলা হয়ে থাকে যে আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, সেই সময় আমাদেরকে ভিজিলেন্ট থাকতে হয় পিপিএইচ যাতে হচ্ছে কিনা সেটা দেখার জন্য। সুতরাং আমরা যদি প্রপার ওয়েতে জুডিশিয়াসলি আমরা যদি অক্সিটোসিন ইউজ করি, প্রপারলি যদি আমরা অ্যানালজেসিক অ্যানাস্থেটিক্স ইউজ করি, এবং সর্বোপরি আমরা যদি হসপিটাল ডেলিভারি করি, তাহলে কিন্তু একটা লেবারকে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি। এবং অ্যাবনর্মাল ইউট্রাইন অ্যাকশনও যদি থাকে, আমরা সেখানকে টাইমলি ইন্টারভেনশন নিয়ে আমরা একটা সুস্থ বাচ্চা ডেলিভারি থেকে নিতে পারি। সো আমার মনে হয় এই পর্যন্ত আজকে তোমাদের সাথে থাকলো। আগামী দিনে আবার অন্য কোনো টপিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।